প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সমকালীন ঘটনা নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো করোনায় ভোট ও রাজনীতি। এই বিষয়ে কথা বলবার জন্য 5 জন বিজ্ঞ আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যার যার বাসা থেকে। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিস্টার অসীম কুমার উকিল এমপি। আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি। আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক বেনজির আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানে মতামত জানাতে কিংবা প্রশ্ন করতে দেশে বিদেশের যেসব অডিয়েন্স প্রশ্ন করবেন তারা টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে ফোন করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। আমরা জানিয়ে রাখি একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। প্রিয় দর্শক, আজ যদি হালনাগাদ তথ্য আমরা বলি তাহলে বলতে হবে যে করোনা আক্রান্তের 120তম দিনে দেশে আজ শনাক্ত হয়েছে 2738 জন এবং মৃত্যু দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে 55 জন মানুষের। দেশে মোট শনাক্ত 1,62,000, মোট মৃত্যু 2052 জন এবং পৃথিবীময় মোট শনাক্ত 1,14,00,000, মোট মৃত্যু 5,35,000 এবং প্রতিদিনই এই সংখ্যা কিন্তু বাড়ছে। এই যখন অবস্থা, তখন আমরা আজকে একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে যে চট্টগ্রাম সিটি ভোট নাকি প্রশাসক, এইটা নিয়ে একটা খবর করেছে বিডি নিউজ। তারা বলেছে 5 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাবে, ভোট না হলে সেখানে প্রশাসক নিয়োগ দিতে হবে। সেই আলোচনা নিশ্চয়ই আজকে যারা আপনারা আছেন তারা করবেন। বগুড়া এবং যশোরের উপনির্বাচন সংসদীয় আসনের 14 জুলাই বাধ্যবাধকতা বলা হচ্ছে যে সংসদের 180 দিনের মধ্যে পদ শূন্য হলে সেখানে একটা সংসদীয় সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে 14 জুলাই, আর মাত্র কয়েকদিন। এছাড়া স্থানীয় সরকারের বরখাস্ত কিংবা শূন্য পদ রয়েছে অনেকগুলো। আপনারা জানেন যে ত্রাণ কেলেঙ্কারি নিয়ে কমপক্ষে 103 জন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, পৌর কাউন্সিলর মেম্বার, তারা ওয়ার্ড কমিশনার, তারা কিন্তু বরখাস্ত হয়েছেন। এই শূন্য পদ কিংবা বরখাস্তকৃত পদে আসলে কি হবে? বরখাস্তকৃতদের শুনানি চলছে, কেউ কেউ বলছেন, এবং শূন্য পদগুলো তাহলে ঘোষণা হবে কিনা, ঈদের আগে হবে নাকি পরে হবে? মিস্টার বদিউল আলম মজুমদার, আপনি যেহেতু এই রাজনীতি বিষয়ক আমরা সংস্থা সুশাসনের জন্য নাগরিক আপনি কাজ করেন, আপনি যদি এই বিষয়টা কথা বলেন করোনার প্রেক্ষাপটে এই ভোট এবং রাজনীতি নিয়ে যদি বলেন। এটা একটা জরুরি অবস্থা বিরাজ করছে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে। মানুষ মৃত্যুর মুখোমুখি অনেকেই, এবং একই সাথে তাদের অনেকেরই জীবিকা হারিয়েছে তারা। একটা মহা দুর্যোগময় পরিস্থিতি। এই দুর্যোগময় পরিস্থিতিতে একথা সত্য, কোনো দেশে নির্বাচন হচ্ছে, কিন্তু সেই সব দেশে যে অবস্থা বিরাজ করছে সেই সব দেশের প্রেক্ষাপট ভিন্ন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে, তারপর আরো কিছু কিছু দেশে নির্বাচন হচ্ছে। সেই সব নির্বাচনে যে পোস্টাল ব্যালট ব্যবহার করার সুযোগ থাকে, অর্থাৎ আপনি ঘরে বসেই একটা ফর্ম পূরণ করে আপনি ভোট দিতে পারেন এবং আপনি পোস্ট অফিসের মাধ্যমে এটা পাঠিয়ে দিতে পারেন, এবং আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে না, আপনাকে কোনো রকম ঝুঁকি নিতে হবে না, এবং আপনার ব্যালটটা গণনা হবে এবং গণনার পর যিনি নির্বাচিত হবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। তো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে সেই সুযোগ নেই, এবং এই করোনা এই মহামারী শুরুর প্রথম দিকেই আমরা ঢাকা 10-এর নির্বাচন দেখেছি, এবং এটা ছিল ভোটারবিহীন নির্বাচন। তো ভোটারবিহীন নির্বাচন কোনো নির্বাচন নয়, কারণ নির্বাচনের উদ্দেশ্য হলো জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠা করা। জনগণ যার পক্ষে ভোট দেবে, যার পক্ষে সম্মতি দেবে, তিনি নির্বাচিত হয়ে তিনি সদস্য হবেন। তো এখন আমাদের এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অথবা নির্বাচনের তারিখ বিবেচনা করা হচ্ছে, এটা আরেকটা ভোটারবিহীন নির্বাচন হবে। কিন্তু যে বলা হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, এইটাকে কিভাবে আমরা সমন্বয় করব? তো এই সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, এটা সত্য, কিন্তু এই নির্বাচন কমিশন, আমি যদি অতীতের দিকে তাকাই, এই নির্বাচন কমিশন সংবিধানের প্রতি কোন রকম শ্রদ্ধা প্রদর্শন করেছে বলে আমি দেখি নাই। যেমন সংবিধানের 158 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করার কথা, কিন্তু এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে
দায়িত্ব পালন করে নাই। সবচেয়ে বড় কথা, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার কথা। তো আমরা তাদের প্রত্যেকটা নির্বাচনে দেখেছি, বিশেষত জাতীয় নির্বাচনে, সে আগের রাতে নির্বাচন, এগুলো কোনোভাবেই সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। হ্যাঁ, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, এটার জন্য যেটা নির্বাচন কমিশন করতে পারে, তারা আদালতে শরণাপন্ন হতে পারে এবং আদালত তাদেরকে সময় বাড়িয়ে দিতে পারে। তবে এই নির্বাচন কমিশনের এই যে সংবিধান নিয়ে কথা বলার যে এটা একটা হাস্যকর বিষয় আমি মনে করি, তাদের অতীতে যেই রকম রেকর্ড। অনেক ধন্যবাদ। অসীম কুমার উকিল, আপনি যদি একটু বলেন যে নির্বাচন কমিশন বলছে সাংবিধানিক বাধ্যবাধকতা, কিন্তু মিস্টার মজুমদার মনে করছেন যে সংবিধান নিয়ে কথা বলারই তাদের এখতিয়ার নাই। আসলে কি হবে নির্বাচন দিয়ে, যেখানে তিনি বলছেন কোনো ভোটারই থাকছে না? আগের উদাহরণ তিনি দিয়েছেন। অসীম কুমার উকিল এমপি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সুন্দর বিষয় নিয়ে বাংলাদেশের একটি নতুন প্রেক্ষাপট, স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় সংসদ, উপনির্বাচন, এগুলি কিছু বিষয় উঠে এসেছে। সেই বিষয়গুলি আজকে আলোচনা টেবিলে রয়েছে। আসলে তো আমরা একটা শতাব্দীর ভয়াবহতম সময় আমরা অতিক্রম করছি আর কি। এই সময়টা কেবলমাত্র করোনা এবং করোনা নিয়ে আমাদের আলাপ আলোচনা করা দরকার। কিভাবে সামগ্রিক সংকট সারা পৃথিবী মোকাবেলা করছে, আমরাও কিভাবে এটা মোকাবেলা করতে পারি, মোকাবেলা করে এগিয়ে যাব, মাথা উঁচু করে দাঁড়াবো এই মহাসংকটে, সেটাই মূল আলোচ্য বিষয়। প্রাসঙ্গিক ভাবে কিছু বিষয় এসেই যায় আর কি। আমরা যখন লকডাউন শিথিল করছি তখন অনেকেই বলছে যে আসলে এটা এখন করা কতটুকু ঠিক, আলোচনা হতেই পারে, কিন্তু সারা পৃথিবীতে যখন লকডাউনটা শিথিল করছে আমরা এর থেকে বিচ্ছিন্ন থাকতে পারি না, শিথিল করতে হয়েছে। আমরা প্রথম যখন লকডাউনে গিয়েছি তখন লকডাউন টাইমটার সাথে আমরা পরিচিত ছিলাম না, কিন্তু টানা ৬৬ দিন আমরা লকডাউন করেছি। সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় আমরাও পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে পারিনি, আমরা অগ্রসর হয়েছি। আমার ডক্টর বদিউল আলম মজুমদার একজন বিজ্ঞ মানুষ আঁকি, উনি যখন সিইসির কথা বলছিলেন তখন উনি বেশ আমার কাছে মনে হচ্ছিল, সরি যদি আমার ভুল বুঝে না থাকি, উনি হাসছিলেন, উনিও কথাগুলি বলতে বলতে হাসছিলেন, কথাগুলি বলা ঠিক হচ্ছে কিনা উনিও ভাবতেছেন নাকি। আমি সেই আলোচনাটাতে যেতেই চাই না। সংবিধান তো আমরা এখানে যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছি আমরা সবাই মিলে একমত হলে যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি, কিন্তু এখন স্থানীয় সরকার নির্বাচন, সংবিধানের বাধ্যবাধকতা, সিটি কর্পোরেশনের নির্বাচন বা যশোর বগুড়ার উপনির্বাচন, এগুলি সময় মতো করা যাবে। এটা না করতে পারলে মহা বিপর্যয় হবে দেশ, সেখানে আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। আর এখানে আমি ঠিক এই সংবিধান, সিএসি, এই টানাপোড়েনটায় আর এই মুহূর্তে যেতে চাই না। আমি খুব স্পষ্টতই মনে করি করোনা মোকাবেলায় অগ্রসর হই অতি অবশ্যই। এখন আমাদের ধরেন, অনেক ধন্যবাদ আপনাকে। করোনা তো আছে, এবার মধ্যাঞ্চলে কিছু বন্যার পূর্বাভাসও আমরা কিন্তু পাচ্ছি। আসলে আমরা মোকাবেলা করে অগ্রসর হচ্ছি, এই প্রাকৃতিক দুর্যোগটার মধ্যে থেকে আমরা সবাই মিলে আলোচনা করে অগ্রসর। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনি যদি বলেন যে এরকম সময় উপনির্বাচনের তারিখ ঘোষণা করা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত আলোচক যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, এবং একই সঙ্গে এই কোভিড-19 অতিমারিতে সারা পৃথিবীতে ইতিমধ্যেই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোক, এবং ফ্রন্ট লাইনে থেকে যারা এটার বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে বিএনপির পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে স্যালুট। যে প্রসঙ্গটি প্রথমেই আপনি এনেছেন, নির্বাচনের প্রসঙ্গটি, এই নির্বাচনের প্রসঙ্গে আমি খুব নির্মোহভাবে যদি বলি, এখনো অনেকগুলো পথ খোলা আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন কমিশন তাদের হাতে যে দুর্যোগকালীন সময়টা ছিল সেটাও পার হয়ে যাবে 15 থেকে 18 তারিখের মধ্যে এই মাসের, কিন্তু তাতে সংবিধান অশুদ্ধ হয়ে যায় না। এরপরেও একটি মুখ্য অস্ত্র থাকে নির্বাচন কমিশনের হাতে, সেটা হলো মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে উচ্চতর আদালতের নির্দেশনা প্রত্যাশা করা। সেখানে উচ্চতর আদালতের নির্দেশনা নিয়ে তারা যে কোনো অনির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে দূরে সরাতে পারেন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে যেটি এতটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নেই বা আরপিওর এই দিয়ে এভাবে আষ্টে পৃষ্ঠে বাধা নয়, সেটার ব্যাপারে অতটা কিছু নাই, কিন্তু নির্বাচন নামক জিনিসটার উপরে অনাস্থাটা এমন বেশি করে জড়িয়েছে যে বাংলাদেশের বহু প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে এবং দেশীয় ভাবেও সাংবিধানিক কয়েকটি প্রতিষ্ঠানকে বলা হচ্ছে যেটা হচ্ছে একটা
আপনার কি বলে অবসরপ্রাপ্ত ব্যুরোক্রেটদের একটা ক্লাবে পরিণত হয়েছে, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। হাসি ঠাট্টা তামাশার মধ্য দিয়ে তারা এই অতিমারির মধ্যেও তারা একটা জাতীয় সংসদের উপনির্বাচন করেছেন ধানমন্ডিতে, দেখেছেন আপনারা, যেটার আদৌ কোনো প্রয়োজন ছিল না, দুর্যোগ দেখিয়ে সরানো যেত। আর নির্বাচন ব্যবস্থাটাকে খুব সংক্ষেপ করে যদি আমি বলি, তাহলে আমরা দেখবো যে পৃথিবীতে স্বৈর শাসকদের মধ্যে অন্যতম উচ্চারিত নাম হচ্ছে জোসেফ স্ট্যালিন, সোভিয়েত ইউনিয়নের, বর্তমান রাশিয়ার। তিনি একটা সময় বলেছিলেন, ইট ইজ এনাফ দ্যাট দি পিপল নো দেয়ার ওয়াজ অ্যান ইলেকশন, হু কাস্ট দ্য ভোটস ডিসাইড নাথিং, হু কাউন্ট দ্য ভোট ডিসাইড এভরিথিং। তো বাংলাদেশে এই নির্বাচন কমিশন সফলতার সাথে ভোটটা কারা গণনা করে সেটার উপরে সবকিছু ডিসিশন হয়ে যায় আর কি। কারা ভোট দিল সেটা কোনো বিবেচ্য বিষয় না, সেই কথাটি একদম বারবার প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই বলছি যে এই নির্বাচন কমিশনের, আপনি দেখেন এই অদিনে অসময়ে এমন একটা চিঠি তারা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, নির্বাচন কমিশনের মধ্যে এবং এই সংক্রান্ত যতগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে এবং নির্বাচন কমিশনের আরপিওটাকে তারা বাংলায় অনুবাদ করবেন। ভালো কথা, বাংলায় অনুবাদ করবেন, বাংলা একাডেমির অভিধান নিয়ে করলেই তো হয়। নামই তো নির্বাচন কমিশন, নামই তো হচ্ছে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার। নির্বাচন বাংলা, কমিশন হচ্ছে ইংরেজি। সেগুলো ঠিক না করে আমাদের কাছে মতামত চাইলে এমন একটা সময় মনে হলো যেন চৈত্র মাসে বলা হচ্ছে যে প্রচন্ড শীত পড়েছে, আপনারা লেপ কাঁথা সব বের করেন, কম্বল বের করে গায়ে দেন। জি, কোনো কাজ খুঁজে পাচ্ছে না। না, এটা তো বদিউল মজুমদারকে একটা কনসালটেন্সি দিলেই হয়, ওনার সংস্থা থেকে এটা করে দিতে পারে অনুবাদটা। না, আমরা অনুবাদ একজন কনসালটেন্সি হতে পারে, আমরা সাহায্য করলাম আপনাকে। আমরা এটা প্রিন্ট করে বিতরণ করেছি এই বছর, এই আগের নির্বাচনে, গত নির্বাচনের আগে আমরা প্রিন্ট করে বিতরণ করেছি বাংলা। অনুবাদ অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, নির্বাচন কমিশনে দিয়েছি এবং আমরা আইনজ্ঞদের সহায়তা নিয়ে করেছি। তাহলে চাকা আবার নতুন করে আবিষ্কার করার চেষ্টা হচ্ছে না। হ্যাঁ, এইটাই একদম একদম রোবায়ত ভাই যে ইঙ্গিতটা করতে চাচ্ছেন, আমি সেটাকে আর একটু খোলাসা করে দিতে চাই। আমরা আমাদের এটা ক্ষোভ না বা দুঃখ না, বাস্তবে যেটা ঘটেছে সেটা, ইভিএম নিয়ে আপনি দেখেছেন যে সরকার কর্তৃক অনুমোদনের আগেই, অর্থ বরাদ্দের আগেই টেন্ডার করে সেটা কেনাও হয়ে গেছে। এইরকম একটা বাংলা করার একটা প্রক্রিয়ায় নতুন করে আবার একটা বাজেট বরাদ্দর ব্যবস্থা বোধহয় হচ্ছে, টাকা আবিষ্কারের কাহিনীর দিকে বোধহয় যাচ্ছে, আমরা ধারণা করছি আর কি। কারণ এমনটা যেহেতু হয়েছে অতীতে, তড়িঘড়ি করে, এটা নাহলে 7ই জুলাইয়ের মধ্যে সমস্ত ওপিনিয়ন দিতে হবে স্টেক হোল্ডারদেরকে, তাও আবার দিতে হবে তাদের ওয়েবসাইটে, নট উইথ দি ফিজিক্যাল প্রেজেন্স ইন ইলেকশন কমিশন। তো এগুলো খুব অদ্ভুত লাগে আমাদের কাছে যে কোন সময় বদি ভাই এটাকে বিডিং করার সুযোগ থাকবে আপনাদের অনুবাদের কাজটা পাওয়ার জন্য। আমরা এই কাজ করি না, আমরা বিডিং করি না, আমরা ওই যে, কিন্তু আমরা অনুবাদ করে জাস্টিস কাজী ইবাদুল হক আমাদের আপিল বিভাগের জাস্টিস ছিলেন, আমি দেখিয়ে নিয়েছেন আপনারা, আমরা এটা তাদেরকে নির্বাচন কমিশনে আমি নিজে দিয়েছি প্রিন্ট করা দুইবার। এইবার নির্বাচনের আগে সর্বশেষ যেই ওগুলো আমরা এই যে, আমাদের সঙ্গে আরেকজন মাননীয় সংসদ সদস্য আছেন কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি যদি একটু বলেন এই সময়ে বগুড়া এবং যশোরের উপনির্বাচন এবং হচ্ছে সিটি কর্পোরেশন চট্টগ্রাম নিয়ে আমরা কথা বলছিলাম, আর অনুবাদের বিষয়টা এসছে এখানে। ধন্যবাদ। আমার সামনে যারা বিজ্ঞ আলোচক আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে এই মুহূর্তে যে সমস্ত ডাক্তার, নার্স এবং পুলিশরা, আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন রাস্তায় এখনো যারা কাজ করে যাচ্ছেন লকডাউনের মধ্যে, তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে দেশটা চলে তো একটা সংবিধান নিয়ে, সংবিধানের বাইরে আমরা কেউ না। আপনি যদি সংবিধান স্থগিত করতে পারেন সবকিছু সোজা হয়ে যায়। আজকে আপনি বলতে পারেন যে আমি সংবিধান স্থগিত করলাম, তখন আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, কিন্তু সংবিধানকে যদি রাখেন ঠিক রেখে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে যেতে হবে কোর্টে, হাই কোর্টে যেতে হবে এটা ব্যাখ্যার জন্য এবং এই নির্বাচন পেছনে যায় কিনা। তা এখন দেখেন যেখানে ইলেকশন হচ্ছে সেইখানে যদি ওখান থেকে লোকাল প্রশাসন যারা আছে, রাজনৈতিক যারা কর্মী আছে সব দলের, তারা যদি আইনি ফিল না করে, সেখানে অবস্থা যদি এমন না থাকে যে সেখানে ইলেকশন করার মতো অবস্থা নেই, জি, তাহলে ইলেকশন হবে না কেন? না, মিস্টার মজুমদার বলছেন যে ভোটার যাচ্ছে না।
না, ভোটার তো ভোটার উনি উদাহরণ সবসময়- দিয়েছেন ঢাকা নির্বাচনের ক্ষেত্রে। হ্যাঁ, ভোটার কমজার সবসময় যায় কম। আপনার যত ভোটার যার আমাদের দেখা গেছে যে 40-50% বেশি ভোটার হয় না। জি তো এই সময় তো মানুষের কাজ কম আছে, জি। মানুষ এখন যাবে, কারণ আমরা কিন্তু যে যতই- করোনার সময় যে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, সেগুলো কি মেনটেন করা যাবে কিনা? আমাদের সামাজিক দূরত্ব বলেন, ও বলেন, এইগুলো আমাদের মুখের কথার কথা, আসলে কি? কোথাও দেখছি না, কোথাও দেখি না। আপনি তাহলে ভোটের তরকারি- সময় তো আরো থাকবে না। মোহাম্মদপুর বাজারে চলেন, রাজশাহীর বাজারে চলেন, এই দূরত্ব রেখে কেউ কিছু কেনাকাটা করতেছে না। আমার সামনে কিন্তু গরুর হাট শুরু হয়ে যাচ্ছে, এবং কোরবানির মাংস ধাক্কা বিতরণও হবে কিন্তু সব একসঙ্গে। যদি ইলিশ জি। মাছের বাজারে যান, আপনি ধাক্কার চোটে তো ইলিশ মাছ বন্ধ যাইতে Exactly. পারবেন না। এই অতএব এখানে সামাজিক দূরত্ব কোথাও ব্যাপার না। সারা গ্রামে মানুষ ঘুরতেছে, বাজারে আগে থেকে লোক বেশি গেছে, কারণ শহর থেকে সব বাবুরে গ্রামে গেছে। না, তাহলে কি কোনো নিয়ন্ত্রণ নাই? কোনো নিয়ন্ত্রণ নাই, যে যার মতো চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই। কোনো নিয়ন্ত্রণ আছে কেউ শুনতে চাবে না। এখন গ্রামে আপনি কাকে কি বলবেন? তার রাইট, কারণ যে আমার যা হবে আমি দেখবো, আমারটা আপনার চিন্তা করতে হবে না, আমি বুঝবো। এই অবস্থা আছে, তাদের হয় ভালো হয়ে যায়, জি কেউ আজ পর্যন্ত হয় নাই। এবং বস্তিতে, আমার এলাকায় বস্তি আছে বেশি, জি বস্তিতে এই রোগের সংখ্যা খুব কম, কারো হইলে কেউ জানেও না। তাদের কিন্তু আমাদের মতো আলাদা রুম নাই, জি। আইসোলেশনে রাখবো, কোয়ারেন্টাইনে রাখবো, এই কোনো এক রুমে কাজ 5 করে না, থাকে, এক এক রুমে room। 5 জন থাকে, কেমনে হবে? অতএব সেখানে কারো কিছু অসুবিধা হচ্ছে না। মোহাম্মদপুরে যে ক্যাম্পে, হয়ই সেখানে এক আমরা- রুমে 10 জন থাকে, কেমনে সামাজিক দূরত্ব মানবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই সেখানে। শুধু অসুবিধা হয় আমরা যারা বড় বড় বাড়িতে থাকি, অনেক টাকা পয়সার মালিক, অনেক গাড়ি বাড়ি মালিক, এই সমস্ত তাদের কল্পনা এবং তাদের অসুবিধা। হুম। গ্রামের মানুষকে ভোট দেন, এই সময় মানুষের কোনো কাজ নাই, ভোট দিলে কিছু পয়সা যাবে গ্রামে, ক্যান্ডিডেটরা গ্রামে পয়সা করে ব্যয় করবে এবং তারা মহা উৎসবে ভোটে ঝাঁপিয়ে তো পড়বে। সেইটা কি কোনো এথিক্যাল ব্যাপার আছে যে পয়সা দিলাম ভোট নিলাম, এরকম ব্যাপারটা কিনা না, না, কেমন হলো? পয়সা দিয়ে ভোট কেনা না, তাহলে আপনি চা খাবেন না, ও চা সিঙ্গারা? আমি ইলেকশন করছি, আপনি জি। যদি কাউকে না খাওয়ান, আপনি কাকে যদি হাত খরচ না দেন, আপনি হ্যাঁ। কাউকে পাবেন না। এটা কি বন্ধুরা, নির্বাচনে নতুন বিধির দল বিধির থাকবো। বিধির কোনো লঙ্ঘন হয়? কোনো বিধির কি লঙ্ঘন হয়? না, কোনো লঙ্ঘন হয় না এই দেশে। আমরা সবাই বলি যে 20 জি। লক্ষ টাকা দিয়ে ইলেকশন করছি বা 25 লক্ষ টাকা দিয়া, জি কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ কইতে পারে না যে এই টাকার মধ্যে ইলেকশন করছে। জি ওই আল্লাহ সাহেব আছে, বদলুল মজুমদার আছে, এই জি। অসীম আছে সামনে, কে এই টাকা দিয়ে ইলেকশন করতে না, পারছে? আমাদের এক প্রোগ্রামে একজন নির্বাচন কমিশনার আগে এটিএম শামসুদ্দিন বলেছিলেন সিঙ্গারা খাচ্ছে, কিন্তু সিঙ্গারার ভিতরে দেখে 500 টাকার নোট। না, আসলে সিঙ্গারা নয়, এখানে- এরকম এখানে- তথ্য এখানে তারা একটা দিয়েছেন। মজার তথ্য আছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত এই তথ্য দিয়েছেন। তো আমি একটু যাবো, একটা মজার আমাদের সঙ্গে তথ্য একজন আমি অধ্যাপক ভাইকে যোগ বেনজির করতে চাই। আহমেদ, একটু বেনজির আহমেদ থেকে শুনে তারপর আসবো। অধ্যাপক বেনজির, আপনি যদি এটা আনমিউট করে বলেন। বেনজির, আমাদের যে কাজী ফিরোজ রশিদ তো কিছু সত্য কথাই বললেন। আমরা বলছি ঠিকই, বজ্র আটুনি ফসকা গিরো, বাজারে কেউ মানছে না, উনি বলেন মোহাম্মদপুরেও কেউ মানছে না, গ্রামেও কেউ মানছে না। কাজে কিসের লকডাউন করছি, কিসের রেড জোন, ইয়েলো জোন, উনি তো এর মধ্যে কোনো মানে খুঁজে পাচ্ছেন না। আসলে কি ব্যাপারটা এরকম? কিংবা কোট আনকোট সো কোট হার্ড ইমিউনিটির মতো নিষ্ঠুর জায়গায় আমরা যাচ্ছি কিনা, যে মরে বেঁচে যা থাকো, ডারউইনের থিওরি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। না, মিস্টার বেনজির। ধন্যবাদ। আমাদের এখানে বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্য আছেন এবং বদিউল আলম মজুমদার আছেন, সকলকে ধন্যবাদ জানাই, আপনাকে সহ। আসলে এটা ঠিকই বলেছেন, আমাদের কাজী ফিরোজ রশিদ যেটা বলেছেন সেটা কিছুটা সত্যি। তবে এই যে লোকজন যেটা মানে না, এটা দায় দায়িত্বটা কিন্তু আসলে আমাদের, মানে আমরা যারা এইটা বাস্তবায়নের সঙ্গে জড়িত তারা এটার সাথে এটার জন্য দায়ী। আমরা মানেটা কে, একটু ব্যাখ্যা করবেন? আমরা মানে হলো, যেমন ধরেন যদি এটা জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা হয়ে থাকে, সেটা যদি স্বাস্থ্য বিভাগ করে থাকে, তাহলে মূল দায়িত্ব স্বাস্থ্য বিভাগের। জি। আমি দীর্ঘদিন কাজ করি তো ওই জনস্বাস্থ্য নিয়ে, এবং কয়েকটা উদাহরণ দিতে পারবো যে মানুষ বাংলাদেশে খুব মানে এগুলো। ইপিএ এর কথা বলতে পারি, যে ইপিএ বাচ্চাকে টিকা দিতে হবে মাত্র 42 দিন বয়স, তখনও নারীর ঘা শুকায়নি, কিন্তু মা কিন্তু টিকা দিতে নিয়ে যাচ্ছে, এবং তার পোলিও মানে খাওয়াচ্ছে নিয়মিত, সবই করছে। এইটা কেন মানছে না বলেন তো? এক্স্যাক্টলি। তাহলে ওটা কেন মানছে, এটা কেন মানছে না, এইটাকে এই কেনটার উত্তর যদি আপনি একটু বলেন। এই কেনটার উত্তর শুরু করতে হবে। আমরা প্রথম থেকে এই করোনা নিয়ন্ত্রণে যেগুলো কার্যক্রম নিচ্ছি, আমাদের কাজের আপনি কোনো পরম্পরায় পাবেন না, কোনো যৌক্তিকতা পাবেন না। আমরা অনেক অযৌক্তিক কাজ করেছি,
এবং আমাদের হেলথ এডুকেশনে একটা কথা আছে যে আপনি অনেক কথা বলবেন আর কিছু ইশারা দেবেন অথবা নিজে কিছু করবেন, এটাই বিরাট পার্থক্য এনে দেয়। যেমন ধরেন যে এইটা মানেন আপনারা, কিন্তু আমি নিজে মানছি না। কিংবা ধরেন লকডাউন, আমি সেখানে হঠাৎ করে কারখানা খুলে দিলাম, এগুলো হলো আমি নিজে কি করছি। তার মানে এখান থেকে একটা সিগন্যাল যায় যে আমি এটাকে আসলে সিরিয়াসলি নিচ্ছি না। যেহেতু সরকার সিরিয়াসলি যদি না নেন, তাহলে জনগণের জন্য তখন হয়ে যায় যে এটার এত গুরুত্ব নাই। তো সরকার তো ঈদের সময় আমরা বললাম যে প্রাইভেট কার শুধু যেতে পারবে। এক্স্যাক্টলি, আপনি যদি এরকম আমি 10টা-12টা একটা এলিটিস্ট অ্যাপ্রোচ, যাদের প্রাইভেট কার বিত্তবান তারা যেতে পারবে, আমাদের যারা প্রাইভেট কার নাই গরিব মানুষ তারা যেতে পারবে না, এটা কি কোনো পলিসি হতে পারে কিনা? এটারও মানুষের মনে একটা ক্ষুব্ধতা আমরা তৈরি করি যে তাহলে আমি বঞ্চিত হচ্ছি, সুতরাং আমাকে এটা করতেই হবে এট এনি কস্ট। এবং পরে কিন্তু সবাইকে ছেড়ে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ গ্রামে গেল এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু গ্রামে ফেরত আসলো। সামনে কিন্তু ঈদ, এরকম একটা আশঙ্কা কিন্তু এখনো করছে। তো আপনি কি বলবেন, যেহেতু স্বাস্থ্যের সঙ্গে আপনি জড়িত, বহুদিন থেকে কাজ করছেন? মানে আমি যেটা বলি সেটা হলো যে আসলে আমাদের এটা আমরা যদি নিজেরা সিরিয়াস আচরণ করি এখনো, যেটাকে যদি সত্যি আমরা সিরিয়াসলি নিই, যেমন ধরেন এখন সময় আছে আমাদের, বাঁচার উপায় আছে আমাদের, অবশ্যই সময় আছে। আমি জনস্বাস্থ্যে যেটা বুঝি, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছেড়ে দেওয়া উচিত না, এবং সেইটুকু তো আমরা যেটুকু লাভবান হব সেইটারও মূল্য বিশাল। বাংলাদেশের মতো বিশাল জনগোষ্ঠীর দেশে ধরুন, আমি এখন যদি আপনাকে বলি কত লোক আক্রান্ত হয়েছে, 1,60,000 অফিসিয়ালি, আপনি তার সঙ্গে আরো কত গুণ যোগ করবেন, 8 গুণ যোগ করেন, তাহলে 10 লাখ। তো 10 লাখও যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু সংখ্যাটা এরকম হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা হচ্ছে রোগী শনাক্ত করা হচ্ছে 20 ভাগ পাচ্ছি আমরা, যাদের টেস্ট করা হচ্ছে টোটাল টেস্ট করলেই 20 ভাগ পাচ্ছি আমরা। ঠিক আছে, আপনি যেটাই ধরেন আমার কোনো আপত্তি নেই। সারা দেশের যদি 18 কোটি মানুষ, তার 20 ভাগ হলে কত হবে যদি অত সংখ্যা টেস্ট করেন আপনি? না সেটা কি এরকম হবে কিনা লোকজন জিজ্ঞেস করছে। না রুবায়েত, এত সরল অঙ্ক না। তাহলে অঙ্কটা কি? অঙ্কটা কি? সরল অঙ্ক হলো এই যে আপনি যতজনের পরীক্ষা করছেন তার 20 ভাগ পজিটিভ পাচ্ছি আমরা। সারা বাংলাদেশের 20 ভাগ পজিটিভ তা নয়। কেন নয়? কারণ আপনি যাদের পরীক্ষা করছেন তাদের করোনা সন্দেহ আছে, করোনার লক্ষণ আছে বলে আপনি করেছেন, এবং তারা কিন্তু নিজেরা আসছে, এরকম থেকে কিন্তু ঘরে থাকতে পারে, বাইরে তাকে কিন্তু আপনি টেস্ট করছেন না। আচ্ছা, আমি তো সেই জন্যই অঙ্কটা মেলাবো কেমনে আমরা? না ঠিক আছে, অঙ্কটা মেলাতে হবে যে আপনাকে ধরতে হবে কত ভাগ লোক সংক্রমণ নিয়ে আসছে লক্ষণ নিয়ে, কত ভাগ লোক আসছে না। আপনি এগুলো যদি যোগ করেন তাহলে আপনি অঙ্কটা মেলাতে। একটা তথ্য কিন্তু আমাদের কেউ দেয় না যে উপসর্গ নিয়ে কত লোক মারা গেল, সেই ডাটা কিন্তু আমরা পাই না। আমরা পাই করোনায় আক্রান্ত কত, শনাক্ত কত, মৃত্যু কত, উপসর্গ নিয়ে মারা গেছে কিন্তু টেস্ট করা হয়নি, তাই তথ্য কিন্তু আমাদের কেউ দিচ্ছে না। আমি আসলে অধিদপ্তর যেভাবে রিপোর্টটা দেয় এটার সঙ্গে একেবারে একমত না। কি গ্যাপটা কোথায় বলেন তো, গ্যাপটা কোথায়, কিভাবে দেওয়া উচিত? হ্যাঁ, গ্যাপটা হলো যে ধরুন শুরু করা উচিত যে বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা লক্ষণযুক্ত কতজন লোক আছে, যেটাকে আমরা বলি সন্দেহজনক করোনা, সেই তথ্য কিন্তু দিচ্ছে না কেউ। এক্স্যাক্টলি, এটা দেওয়া উচিত প্রথম। 2 নম্বর হলো যাদের সন্দেহ করা হয়েছে তাদের কতজনের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, জি, সেই যাদের নমুনা সংগ্রহ করে এই পিসিআর টেস্ট করা হলো তাদের কতজন পজিটিভ হলো, ঠিক আছে, এই তথ্যগুলো ঠিক একইভাবে দেওয়া উচিত। কারণ আপনি জানেন যেগুলো টেস্ট করা হচ্ছে পজিটিভ হচ্ছে, এর মধ্যে কিন্তু যারা আক্রান্ত হয়েছে আগে তাদের চিকিৎসা হয়েছে, এখন তাদের নেগেটিভ হয়েছে কিনা সেটার জন্য টেস্ট করা হচ্ছে, তাহলে তাদেরও কেউ কেউ পজিটিভ হচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে যারা করোনার লক্ষণ নিয়ে মারা যাচ্ছে তাদেরও কিন্তু আমরা ঠিকমতো সবসময় পরীক্ষা করে বলছি না যেটা করোনায় মারা যায়নি, অন্য কোনো রোগে মারা গেছে, সেটা ডায়াগনোসিস হয়েছে, এই তথ্যটাও নেই। এখনো কিন্তু টেস্ট আমরা 20,000-এর উপরে নিতে পারি না এখন পর্যন্ত। এক্স্যাক্টলি। তো আসলে এই ঝামেলাগুলো আছে, এগুলো অনেক বিষয় আছে, আমি অনেক ব্যাখ্যা করতে পারবো, কোনো ব্যাখ্যার জন্য আপনাকে আমরা ডেকেছি, আপনি বলেন। কাজী ফিরোজ রশিদকে একটু যোগ করবেন, আপনার কথা ধরে কিন্তু আলোচনাগুলো এগুচ্ছে। আপনি যেভাবে খুব হতাশ হয়ে গেলেন, আমরা তো খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা, আপনি একটু বলুন, ওনাটা শুনে আমি শুনি। তার আগে ফিরোজ ভাই, আপনাকে বোধহয় একজন দর্শক প্রশ্ন করবে আমার মনে হচ্ছে, তার প্রশ্নটা নিয়ে আমরা ফিরে আসি। জি, প্রিয় দর্শক, যদি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি রাখেন। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি একটু জোরে বলুন, আমরা শুনবো প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, শুনছি বলুন। আমি এসএম জিয়া লালমনিরহাট থেকে বলছি। জিয়া ভাই বলেন। আমার প্রশ্নটি হলো
কিছুদিন আগের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা ভোটারদের যে উপস্থিতি দেখতে পেলাম, তারপরে এই করোনা কালে সারা দেশের মানুষ যখন নিজের জীবন এবং সমাজকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে, সেখানে নির্বাচন কমিশনের কি আর বিকল্প কোনো বুদ্ধি ছিল না? আসলে আমার প্রশ্নটা হচ্ছে, জনগণের জন্য নির্বাচন নাকি নির্বাচনের জন্য জনগণ? জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে দর্শকের প্রশ্নের যে টোন এবং টেনর, স্বর এবং সুর, এক ধরনের ক্ষোভ দেখতে পাচ্ছি। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি কি বলবেন কিনা? যে ইলেকশনের জন্য জনগণের, জনগণের জন্য নির্বাচন, জনগণের জন্য নির্বাচন। কিন্তু জনগণ তো এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, একদিকে মৃত্যুর ভয়, আরেকদিকে ক্ষুধার যন্ত্রণা বা জীবনের তাগিদ, এই অবস্থার মধ্যে আমরা আছি। কিন্তু এখন আমার আরেকটি কথা, যে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স কান্ট্রি গুলো, তারাও কিন্তু এইটা কোনো সুরা করতে পারেনি। The most advanced country of the world like America, England, France, Japan, Italy, তারা কিন্তু they could not save the people of their country. তারা অনেক চেষ্টা করেছে, তাদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, তাদের মডার্ন মেডিকেল ফ্যাসিলিটিস আছে, সবকিছু তাদের আছে, কিন্তু তারা কিন্তু তাদের মানুষকে বাঁচাতে পারে নাই। অথবা আমাদের 17 কোটি মানুষ, এখানে স্বাস্থ্য অবস্থা তো একদম ভেঙে চলে শেষ। কয় টাকা আমরা স্বাস্থ্য খাতে দেই, সেইখানে আমরা সবকিছু করতে পারবো এটা আমি বিশ্বাস করি না। আমাদের দেখেন, মানুষের একটি প্রতিরোধ ক্ষমতা এমনি হয়ে গেছে গ্রামের মানুষের। জি, সারাদিন রোদে থাকে, বৃষ্টিতে ভেজে, প্রচন্ড কাজ করে, যে কাজ নাও করে, সে বাড়িতে বসে কয়টা গরু পালে, খড় জারি করে, বাড়ির কাজটা করে, এই সমস্ত করতে গিয়া তাদের একটা এস্টিমেটের শক্তি আছে শহর থেকে বেশি গ্রামের মানুষের। গ্রামের মানুষের যে হয় নাই তা বলবো না, আমার মনে হয় যে 80% হয়ে ভালো হয়ে গেছে। সব মানুষ এখন কিন্তু ঢাকায় 40 ভাগ, ঢাকার বাইরে 60 ভাগ। এই তথ্য কিন্তু পাওয়া গেছে কালকে পর্যন্ত। আগে 50-50 ছিল, এখন ঢাকা 40, গ্রামে 60। মানে ঢাকায় বাইরে বাড়ছে দেখে ঢাকার সংখ্যা কমছে। এখন বাইরে ঢাকা থেকে লোক গেছে, তারা যে ছড়াই দিচ্ছে, কিন্তু তাতে কিছু আসে যায় না। গ্রামের মানুষের একটি ইনশাআল্লাহ মৃত্যুর হার খুবই কম, গ্রামের খুব কম, যেটা শহরে বেশি। অর্থাৎ গ্রামের মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশি। এখন আপনি নির্বাচনের প্রশ্ন আসছেন, নির্বাচন যদি এখান থেকে শিফট করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে তারা বলতে হবে এই অবস্থার মধ্যে আমরা নির্বাচন শিফট করতে পারবো কিনা, এটা আইনের ব্যাখ্যা হবে, তখন কোর্ট যে সিদ্ধান্ত নেবে তার মধ্যে হবে। তারপরে একটা কথা, যে ইলেকশন হইল কি হইল না, তাতে করোনা কিছু আসে যায় না। কারণ যে পরিমাণ লোক ইলেকশনে যায়, যে কয়জন ভোটার, তার থেকে বেশি লোক গ্রামে গঞ্জে প্রতিদিন প্রতি মুহূর্তে যাচ্ছে। সেখানে আমরা বাধা দিতে পারি না, উইদাউট কারফিউ কাউকে বাধা দেওয়া যাচ্ছে না। তাদের কাছে যেটা আমার সিভিল রাইট, আমি বাইরে হবো আমার নিজের প্রয়োজনে, আপনি টাকা দিবেন, অতএব আমার নিয়ে আপনার চিন্তা করতে হবে না। অনেক চেষ্টা করেছি, আপনি আমার ঘরের ঠিকানা রাখেন, ঘরে খাবার পৌঁছে দেন, ওষুধ পৌঁছে দেন, আমার যা যা লাগবে বাজার করে দেন, আমি বেরোবো না। এত দায়িত্ব কোন দেশ নিতে পারে, আমরা তো পারি না। সেই কারণে লকডাউনের মধ্যেও কিন্তু মানুষ বেড়ে যাচ্ছে, আমাদের বাধ্য হয়ে তাদের বেড়ে শুরু করে দিতে। নাহলে একটু পর ফোন করে যে আমাকে এখন রুটি দিয়ে যান, তারপরে ফোন করে যে আমাদের কিছু তরল দুধ দিয়ে যান, একটার পর একটা, মানে এমন এনগেজ করে আমাদের ভলান্টিয়ারদের। লকডাউন তো আমার এলাকায় করছে। অনেক ধন্যবাদ। আমি আসবো, যেহেতু আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন, আমি একটু অধ্যাপক বেনজির আহমেদ আপনার কাছে আসবো, যে আসলে কি গ্রামের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তারা রোদে থাকে, কাজ করে, গরু লালন পালন করে, এটার কি সায়েন্টিফিক কোনো ভিত্তি আছে কিনা, এবং সাধারণ খাওয়ায় তারা, হ্যাঁ বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা, নাকি এটা মিথ এক ধরনের? না, আসলে এটা এক ধরনের মিথই আমাদের কাছে। মিথ এই কারণে বলি, যদি আপনি অন্য সংক্রামক রোগের কথা দেখেন, তাহলে গ্রামের লোক কম ভোগে তা নয়, উল্টো আছে আর কি। যে যেমন কালাজ্বর কিংবা ম্যালেরিয়া, বাংলাদেশে ম্যালেরিয়া শহরে হয় না, বাংলাদেশের সব ম্যালেরিয়া হলো গ্রামে। ডায়রিয়াও গ্রামে বেশি হয়। জি, কালাজ্বর 100 ভাগ গ্রামে, গোদরোগ 100 ভাগ গ্রামে, শহরে কোনো গোদরোগ নেই। তো সুতরাং ফিরোজ ভাই যেটা বললেন, যে গ্রামের মানুষ বা বস্তির মানুষেরও আমাদের কথা, যে তাদের প্রতিরোধ ক্ষমতা বেশি কিনা, সাইন্টিফিক্যালিও তা বলা যায় না। কেন বলা যায় না বলি, আমাদের প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয় যে একটা হলো পুষ্টিকর খাবার,
তারপরে ধরেন সুষম খাবার, এগুলো দিয়ে শুধু পরিশ্রম দিয়েই আমাদের প্রতিরোধ ক্ষমতাটা হয় না। না, কিন্তু ঢাকা শহরে তাহলে বস্তিতে করোনায় কম মারা যাচ্ছে কেন? একটু বলি, আমাকে এইটার ব্যাখ্যাটা কি? কারণ মারা গেলে কিন্তু আমরা লুকাতে পারবো না, মারার তথ্য কিন্তু মিডিয়াতে আসবেই, মৃত্যুর খবর কিন্তু বস্তিতে আমরা পাচ্ছি না। আমি আসছি, দুটো এই ইস্যু আছে কি, ব্যাখ্যা কি? হ্যাঁ, দুটো ইস্যু একসাথে আনবেন না। একটা ইস্যু হলো সংক্রমণ হওয়া, আরেকটি ইস্যু হলো মৃত্যু হওয়া, দুটো আলাদা জিনিস। আমি এখন সংক্রমণ নিয়ে কথা বলছি। তো আসলে প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার এমনি কারণ নেই। যদি পুষ্টিকর খাবার না খায়, সুষম খাবার না খায়, তাদের পুষ্টি বেশি হবে তা না। আমরা যে অ্যান্টিবডির কথা বলি কোভিড এর এগেনস্টে, এই অ্যান্টিবডি তৈরি হতে হলে তাকে সুষম খাবার এবং পুষ্টিকর খাবার, তাকে মাছ মাংস এই ধরনের যেগুলো বস্তিতে সেটা পাচ্ছে না, আমরা ধরে নেই। জি, বস্তিতে পাচ্ছে না। তাহলে এটা গেল একটা। তাহলে তারা কিভাবে সার্ভাইভ করছে? আসছে এই একটু সময় দেন। সেটা হলো যে এইটা তাহলে না, মানে এটা তাহলে এক ধরনের মিথ যে আমাদের। 2 নম্বর একটা আছে যেটা রশিদ ভাইয়ের কথা কিছুটা সমর্থন করতেও পারে, সেটা হলো যে করোনার অনেকগুলো স্ট্রেন আছে। আমাদের প্রত্যেকবার সিজনাল করোনা হয়, এটা এই কোভিড-19 না। তাহলে এই ধরনের সংক্রমণ ওদের মধ্যে বেশি হতে পারে, আমাদের বস্তিতে বিশেষত। সেই সংক্রমণ হয়ে এর এগেইনস্টে একটা পার্শিয়াল ইমিউনিটি তাদের মধ্যে হয়ে থাকতে পারে, এটা নিয়ে আমরা ভাবছি, কিন্তু এটা আমাদের কাছে এভিডেন্স নেই। আমরা যদি স্টাডি কি করা যায় না? এতদিন হয়ে গেল, 5 মাস হয়ে গেল, আইডিসিআর হতে স্বাস্থ্য মন্ত্রণালয় স্টাডি তো করতে পারে। বাংলাদেশ বিজ্ঞান নিয়ে বেশি পছন্দ করে না, গবেষণা বেশি পছন্দ করে না। হ্যাঁ, বাংলাদেশ এমনি কথাবার্তা বলা, এভিডেন্স ছাড়া বলা, এগুলো বাংলাদেশে আমরা বেশি পছন্দ করি। যে আমাদের জায়গার নামই হচ্ছে ভূতের গলি, শনির আখড়া, এক্স্যাক্টলি, শেওড়াপাড়া। গবেষণার দিকে বিজ্ঞান বিষয়ক কোনো রাস্তার নাম, ঘাটের নাম আমি দেখি না আসলে। আমাদের ডাক্তাররা সবকিছু করবে কিন্তু গবেষণায় যাবে না, আমাদের ডাক্তাররা সাধারণত গবেষণা করে না, এটা। আচ্ছা, এখন আসি যে তাহলে আসলে কি হচ্ছে কিনা সংক্রমণ আমাদের করাইল বস্তি বা বস্তিগুলোতে। দুটো জিনিস আছে, একটা হলো সংক্রমণ হয়তো হচ্ছে, সেই সংক্রমণ মৃদু সংক্রমণ, সেটা হতে পারে এক। 2 নম্বর হলো যে নানা কারণে, স্টিগমার কারণে তারা এটা প্রকাশ করছেন না, যে এটা বললে তার কাজ হবে না, সে বাইরে যেতে পারবে না, তার বস্তি থেকে তারাই দেবে, ইত্যাদি হতে পারে। সুতরাং যেহেতু আপনি জানেন 80 থেকে 85% ক্ষেত্রে লক্ষণ মৃদু, সুতরাং সেই মৃদু লক্ষণ নিয়ে তারা কাজকর্ম করছে, তারা কাউকে বলছে না, এটা একটা হতে পারে। আর যেটা মৃত্যুর কথা বললেন, এই মৃত্যুর ব্যাপারে যেটা রশিদ ভাই বললেন সেটা খাটে, যে লোকজন কাজ করে বেশি, তাদের অক্সিজেন, তাদের লাংসের ক্যাপাসিটি ভালো, তারা যেহেতু পরিশ্রম করে, তাদের অনেকের একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে আসলে। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা একটা বিরতি যে আবার আপনাদের কাছে ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? জি, আমি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন বলছি। আসসালামু আলাইকুম। খোকন ভাই বলেন, ভালো আছেন আপনি? আছি, ভালো আছি। আপনারা ভালো সবাই? ইনশাআল্লাহ, অনেকদিন পরে আপনার গলা শুনলাম, বলেন। ভালো লাগতেছে আলোচনাটাই। আমার দুইটা কোশ্চেন, খুব শর্ট করছি। প্রথম হলো যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছে করোনা কমিয়ে দিতে হবে, যত বেশি করোনা টেস্ট হচ্ছে তত বেশি আক্রান্ত সংখ্যা বাড়ছে। গত 3 দিন যে আমাদের করোনা টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে, আমরা কি ট্রাম্পের পলিসি, বাংলাদেশ সরকার ট্রাম্পের পলিসি অনুসরণ করছে কিনা, বা আপনার টেস্ট কমবে তাহলে আক্রান্ত কমবে। 2 হলো যে এই যে করোনার সময় নির্বাচন, এটা একদিকে হাত দেবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আবার আরেকদিকে নির্বাচন যাবেন, এটা দ্বিমুখী নীতি না? ধন্যবাদ। ওকে খোকন ভাই, দুটো প্রশ্ন করেছেন আপনি, ক এবং খ। আমরা উত্তরটি খুঁজবো বিরতির পরে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা আমাদের আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে ফেরত আসবো, আরটিভির বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছিলাম করোনায় ভোট ও রাজনীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। তাড়াতাড়ি শেষ করলে আরো ভালো। 3 মিনিট। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলছিলাম করোনায় ভোট ও রাজনীতি। বিরতির আগে খানিকক্ষণ কথা বলেছি, আমাদের সঙ্গে বিভিন্ন সেক্টরের বাংলাদেশের প্রথিতযশা
5 জন বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন, আমরা তাদের কাছে আলোচনায় ফিরছি। আমাদের আলাল ভাই একটু যদি আপনি বলেন, দর্শকের একটি প্রশ্ন ছিল লালমনিরহাট থেকে, সেই উত্তরের জেলা থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে এই সময়ই কেন আসলে মানুষের যখন জীবন জীবিকা প্রশ্নের মুখে, কেন এই সময় নির্বাচন করতে হবে, এবং যে নির্বাচনে মানুষ অতটা আগ্রহ দেখে না, ভোটও দিতে যায় না। আলাল ভাই যদি একটু বলেন। আমি শুরুতেই এ প্রসঙ্গে বলেছি, জি, স্ট্যালিনের একটি সংলাপের উদ্ধৃতি দিয়ে যিনি বলেছিলেন যে ভোট কে দিল না দিল এটা বিষয় না, ভোট একটা কাউন্ট কে হয়েছে, করছে সেটা হচ্ছে হ্যাঁ ইম্পর্টেন্ট। জি, ভোটটা কাউন্ট করেছে কে সেটাই হলো বিষয়। তো এই নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের যোগসাজশে বাংলাদেশের নিকট অতীতের নির্বাচনগুলো তেমনটাই হয়েছে। বেশি করে নির্বাচন নিয়ে বিতর্ক এই দেশে সবসময়ই ছিল, তো নিকট অতীতে ঠিক ওই সংলাপটারই প্রতিফলন দেখতে পেয়েছে। এবং আমি একথাটা বলেছি যে বিচার বিভাগের কাছে যাওয়ার দরকার ছিল, যেটা কাজী ফিরোজ রশিদ বলেছেন, আর সর্বশেষ প্রশ্ন করেছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সাহেব, উনিও বলেছেন আদালতের দ্বারস্থ হতে পারতেন, সে ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো লক্ষ্য নেই। আর ফিরোজ ভাই যে কথাগুলো বলেছেন, সেখানে একটা জিনিস ফিরোজ ভাইকে আমি তথ্য দিয়ে একটু সহায়তা করি। জি, বিএনপি ইতিমধ্যে জাতীয় স্থায়ী কমিটির সভা করে, ভার্চুয়াল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে এই জাতীয় সংসদের 2টি উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এই মুহূর্তে, কারণ তাতে সোশ্যাল ডিস্টেন্সটা ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের মধ্যে রোগ ছড়ানোর যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো প্রণোদনা পাবে, ইনসেন্টিভ পাবে। আপনি দেখেন এই যে রাজনীতি, ভোট এবং রাজনীতি, আপনি যে ডায়ালগ এটা দিলেন আর কি, টাইটেলটা দিয়েছি আমরা। হ্যাঁ, হ্যাঁ কোট আনকোট যেটা বলেছেন, ভিয়েতনাম 9.5 কোটির উপরে জনসংখ্যা, এখানে বেনজির ভাই আছেন, আরো বিশেষজ্ঞরা আছেন, সবাই আমরা কম বেশি সম্পর্কে জানি। জাপান, সেখানে একটা নিয়ন্ত্রণে এলো কিভাবে, আমাদের পাশেই তো। এবং ভিয়েতনামের সঙ্গে চীনের বিশাল সীমান্ত রয়েছে, প্রথম আবিষ্কৃত হলো চীনে, তারপরেও ভিয়েতনামে অভাবিত সাফল্য অর্জন করলো কিভাবে? অনলি থ্রু দেয়ার গুড ম্যানেজারিয়ালশিপ, অন্য কিছুই না। অর্থাৎ রাজনীতি, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা, মানুষকে সচেতন করা। আমি এইটার সঙ্গে যদি লিঙ্ক করি, আপনি দেখবেন মহেশপুরে, এই যে আমাদের ঝিনাইদহের মহেশপুরে আনন্দবাগ গ্রাম, যেটা প্রথম লকডাউন হলো বাংলাদেশে প্রথম, জি, জি, সেখানটা, এবং তার আগে হয়েছিল মিরপুরে টোলারবাগ, এখানে প্রথম মৃত্যু শনাক্ত হলো। টোলারবাগের ওই ডেল্টা হাসপাতালে আমি নিজে গিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে পিপিই দিতে ডাক্তারদেরকে। তখন সেখানে গিয়ে লকডাউনের যে পরিস্থিতি দেখেছি, মনটা ভরে গেছে। সব দিকে সমস্ত দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিরা নেমে এসেছেন, পুলিশ, আর্মি এবং ফ্রন্ট ফাইটাররা, এলাকা নির্বাচিত প্রতিনিধিরা, অনির্বাচিত যারা রয়েছেন প্রতিপক্ষে, সবাই মিলে একত্রে কাজ করছেন। এই টোলারবাগ কেরালার চেয়ে ভালো মডেল হতে পারত। এই আনন্দ গ্রাম, যেটা মহেশপুরের ঝিনাইদহ, 3টি প্রবেশ পথ এবং 3টি বহির্গমনের পথ, 3টেই আটকে দিয়ে চলে স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে সেখানে গিয়েছে ফ্রন্ট ফাইটাররা, আমাদের ল এনফোর্সমেন্ট তারা। আমরা সেই ব্যবস্থাপনাটার দিকে গেলাম না কেন? যেন আমরা হাসি ঠাট্টার মধ্য দিয়ে ওই যে কথাগুলো বিরঞ্জিত ভাই বলেছেন, এমন কথাও তো আমরা শুনেছি। এই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদের পিপি এবং আমাদের অন্যান্য সামগ্রীর কোনো অভাব নাই, বরং বহির্বিশ্ব এগুলো এখন আমাদের কাছে অর্ডার দিয়ে তারা নিতে চাচ্ছে। কত হাসি ঠাট্টার কথা এবং আমরা সেদিন শুনেছি। সংসদে বলেছেন যে এত ভেন্টিলেটরও নাকি দরকার নাই আসলে, সেটাও হ্যাঁ, তিনি দরকারও বলেছেন। নাই। এবং সংসদে তাকে তোপের মুখে ফেলা হয়েছে, অনেকে তার পদত্যাগ চেয়েছেন, এবং বিকল্প স্বাস্থ্যমন্ত্রীকে সেই প্রস্তাবও পার্লামেন্টে তার সামনে দেওয়া হয়েছে। হ্যাঁ, তার সামনে দেওয়া হয়েছে, সেটা না। আমার কথা হচ্ছে যে ওগুলো তো হয়েছেই, কিন্তু একটা জায়গায় ইঙ্গিত না হলে তো হবে না, কারণ সবকিছু চলছে তো এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে এবং তার নির্দেশনায়। যে কোনো কিছু, কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটলেও তদন্ত কমিটি হবে কিনা সেটাও প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় এরা বসে থাকে। অর্থাৎ অপরাধ যদি কিছু হয়ে থাকে তাহলে ওই একজনের উপরে, ভালো কিছু হয়ে থাকলেও একজনের উপরে, এর মধ্যে থেকে তো গুড ম্যানেজারশিপ আশা করা যায় না। সেই সংকটটাই আমরা মূলত ভুগছি। আমি একটা প্রস্তাব রেখেছিলাম এর আগে একটি জাতীয় আলোচনায়, যে অনতি বিলম্বে আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তর যেটা আছে, সেইখানটায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটা আর্মি অডিট টিম প্রেরণ করা হোক, এবং সেইটার মাধ্যমে, সেই অডিট টিমের মাধ্যমে ওখানে আমাদের ঔষধপত্র এবং সুরক্ষা সামগ্রী কি আছে সেইটার একটা আদ্যপান্ত বর্ণনা এবং কি প্রয়োজন সেইটা জাতীয় পর্যায়ে সংলাপ করে সারা দেশবাসীকে জানানো হোক। সবকিছুই তো ঢাক গুড় করে চলছে। এভাবে করে তো ঠেকানো যাবে না। আপনি যখন শাসন করবেন বা ভালো চাইবেন আপনার সন্তানের, আপনার নাগরিকদের, আপনার সন্তানের মতো তো সরকারে যারা আছেন, তখন চড়থাপ্পড়ও দিতে হবে, আবার আদরও করতে হবে। শুধু আদর করলে চলে না। ওই যে ভিয়েতনামের কথা বললাম, জাপানের কথা বললাম,
ব্রাজিলে এই যে সেটা ঠিক আছে, বলসোনারো, কিন্তু সেনাবাহিনীর ব্রাজিলে দায়িত্ব কি অডিট করা কিনা? যার যার তো দায়িত্ব আছে, এখতিয়ারও আছে। না, সেনাবাহিনীতে করতে হবে এই কারণে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত দুর্নীতির যে বিষ বৃক্ষ চলছে জি বহুকাল ধরে। এই যে দেখেন দুদক থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশের মধ্যে মিঠু চক্র নাই, সেই নোটিশের মধ্যে আব্দুর রাজ্জাক নাই, তারা নাই এটার মধ্যে। তাহলে এখন 19টি প্রতিষ্ঠান করা হলো, সেখানে নাই। জি, মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে বলেই আমি প্রতিরক্ষা অনেক বাহিনী ধন্যবাদ কর্তৃক আলাল অডিট ভাই। আমি করানোর আপনার কথা কাছে বলছি। আসবো। আমি যাবো একটু মিস্টার মজুমদারের কাছে। যে আলাল ভাই যে প্রশ্নগুলো তুলেছেন, আমি দেখলাম আপনিও কতগুলো বলবার চেষ্টা করেছেন, যে হচ্ছে ইতালি, আমেরিকা কিংবা ফ্রান্সের মতো উন্নত দেশগুলা স্বাস্থ্য ব্যবস্থা ভালো, তারা কিন্তু রোগী বাঁচাতে পারে নাই, ফেল করে গেছে। তার তুলনায় কম উন্নত ভিয়েতনাম, কম্বোডিয়া, আমাদের নেপাল কিংবা শ্রীলঙ্কা অনেক ভালো করেছে, কিংবা কেরালার উদাহরণ অনেক দেয়। বলছে এই কারণে যে ওভার কমার্শিয়ালাইজেশন, স্বাস্থ্য ব্যবস্থার অতি বাণিজ্যিকীকরণ আমেরিকা, ইতালির মতো ফ্রান্সের দেশকে পর্যদস্ত করে দিয়েছে। এই যে একটা সামাজিক খাত থাকে, সামাজিক মালিকানা থাকে, এত অতি মুনাফামুখী হয় না, যে কারণে কেরালা ভালো করেছে, ভিয়েতনাম ভালো করেছে। আপনার কি মনে হয় আসলে? ওকে, কেরালা মডেল নিয়ে আপনি অনেকদিন ধরে কাজ করছেন। যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ভালো করছে না, কারণ সেখানকার রাষ্ট্রপতি অস্বীকারই করছে। সেখানকার তারা ওই যে বলছে যে যত যত আপনি নমুনা পরীক্ষা হবে তত বাড়বে, অতএব নমুনা পরীক্ষার তিনি বিপক্ষে। ব্যারিস্টার খোকন যেটা বললেন, যে প্রশ্নটি বললেন আমাদের ট্রাম্পকে নিয়ে, এমনি ইটালিতে যখন শুরু হয়েছে তখন তাদের উচ্চপদস্থ ব্যক্তিরা বলছে আমাদের জীবনযাত্রা প্রণালী আমরা বদলাবো, তো তারা তার মাসুল দিয়েছে। এখন এটা কৌশলের উপর নির্ভর করে, সঠিক কৌশল কিনা, যৌক্তিক কৌশল কিনা। যেমন কেরালার কথা আমি বলতে পারি। কেরালা নিয়ে আমি একটা লেখা লিখেছি, প্রথম আলোতে ছাপা হয়েছে, আর একটা ডেইলি স্টারে ছাপা হবে। কেরালাতে যেটা করেছে, এই শুরু হওয়ার সাথে সাথে তার পঞ্চায়েতের মাধ্যমে, গ্রাম পঞ্চায়েতের আমাদের এই ওয়ার্ড আছে, ওয়ার্ড সদস্যের অধীনে সব কর্মকর্তারা, সব কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারের, এই যে প্রাদেশিক সরকারের এবং পঞ্চায়েতের সব, এবং অনেক ভলান্টিয়াররা, তারা পঞ্চায়েতের নেতৃত্বে কাজ করেছে, এবং তারা কাজ করে তারা এই যে কন্টেইন করার চেষ্টা করেছে, এবং একই সাথে তারা এই যে চিকিৎসা দিয়েছে, তারা মানুষকে সচেতন করেছে, মানুষকে এই যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে পৃথক করেছে, তাদেরকে কাউকে কোয়ারেন্টাইনে, কাউকে এই যে সেপারেশন করেছে যারা আক্রান্ত হয়েছে। তারপরে তারা বিভিন্নভাবে এই যে তারা কিচেন করেছে, কমিউনিটি কিচেন করে তারা এবং তারা এই যে মোবাইল ইয়ে করেছে, এই যে কি বলে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। তো সবকিছু তাদের নেতৃত্বে হয়েছে, এবং কমিউনিটিকে আস্থায় নিয়ে কমিউনিটির মালিকানা এগুলো হয়েছে। তো এখন তারা ওখানে তো অতি সহজে তারা এটাতে মুক্ত হইতে পেরেছে। তো আমরা তো আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, এবং স্থানীয় সরকার ব্যবস্থা এখানে কার্যকর নয়। এবং আমাদের যেটা বেনজির ভাই বলেছেন, প্রশ্ন করবো, আরেকজন দর্শক ফোন দিয়েছেন। স্থানীয় সরকার আমরা বলবো যে 103 জন বরখাস্ত হয়েছেন, এরকম সংকটের সময় ত্রাণ চুরির অভিযোগে তারা বরখাস্ত হয়েছেন, সেই প্রশ্ন আপনার কাছে করবো। দেখি দর্শক কি বলতে চান। প্রিয় দর্শক, কোন জেলা থেকে বলছেন এবং কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে মুস্তাক বলছিলাম। জি জি, মুস্তাক সাহেব বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে খুব সম্ভবত 26 তারিখ থেকে, যখন 26শে মার্চ যখন সাধারণ ছুটি ঘোষণা করা হলো, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিলেন এরকম, আমার যতদূর মনে পড়ে, যে বিদ্যুৎ বিল, পানির বিল এবং গ্যাসের বিল, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, এটা এখন না দিলেও চলবে, পরবর্তীতে জরিমানা ছাড়া এটা আস্তে আস্তে আপনারা পরিশোধ করে দিবেন। জি। কিন্তু জুন মাসে এসে দেখা গেল যে 3 মাসের বিল একসঙ্গে ধরায় দিয়ে 30শে জুনের ভিতর পরিশোধ করার একটা টাইম বেঁধে দেওয়া হলো। এটা করার মানেটা কি আমি বুঝলাম না। মানে এখন পর্যন্ত আমরা ইনকামই করতে পারতেছি না। জি, যে আমার মনে প্রশ্নটি বুঝেছি। আমি একটু অসীমদাকে বলবো নোট নেওয়ার জন্য বিদ্যুতের এই ব্যাপারটি নিয়ে, এবং ভুতুরে বিলের জন্য আপনি জানেন অনেককে বরখাস্ত করা হয়েছে। জি, মানে আলোচনা যা আসতেছে আমরা কাগজ ভরে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে একটু বলেন তাহলে। বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেও ভৌতিক বিল গেছে। জি, এই যে ভৌতিক বিল যে যাচ্ছে, ভুতুরে বিলের জন্য অনেককে বরখাস্ত করা হয়েছে, এবং যেটা বললে যারা আশ্বাস ছিল যে আমাদেরকে এরকম দেয়া হবে না, 3 মাসেরটা বকেয়া সহ সুদও দিতে হবে না, সব মিলিয়ে যদি আপনি বলেন জরিমানা দিতে হবে না। আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলছিলাম আসলে
মানে অনেকগুলি বিষয় আলোচনার টেবিলে চলে এসেছে আর কি। সবগুলি একসময় মনে হচ্ছে যে উত্তরটা আমাকে দিতে হবে, যেহেতু আমি সরকারি দলের মানুষ আর কি। উত্তর তো অবশ্যই দিতে রাজি আছি, দিয়েও যাবো না, তার একটু সময়টাও আবার বিবেচনা রাখতে হয়। আমি নির্বাচন সংক্রান্ত একটি কথা যেটা শুরুতে বলেছিলাম, আমি এই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখতে চাই। নিশ্চয়ই নির্বাচন সংক্রান্ত একটি নীতিগত অবস্থান থাকতে হবে, এটা নিয়ে হয়তো বিতর্কের বিষয় নাই। নির্বাচন কমিশনকে বিতর্ক টানতে গিয়ে, যদিও আলাল ভাই বলেছেন, জনাব মুয়াজ্জেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন যে নির্বাচনকে ঘিরে বিতর্ক সবসময় ছিল। আসলে এই আলোচনাটা গেলে অনেক দূর চলে যাবে, সেই বিতর্কে গেলাম না। আমি মনে করি এটি নীতিগত অবস্থান, এটা সেই নীতিগত অবস্থানটা হলো যে এই সময় নির্বাচন হওয়াটা বাঞ্ছনীয় নয়। নির্বাচন কমিশনের দিক থেকে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে আলোচনাটা টেবিলে এসেছে। আমার ধারণা এটা শিফট হবে এবং সেটাই স্বাভাবিক, সেটাই প্রত্যাশা। আমি কিছু বিষয় আমি সকলের প্রতি আলোচনায় শ্রদ্ধা রেখে একটু কথা বলতে চাই। আমি মার্চের শেষ সপ্তাহে আমি আমার এলাকা, আমার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দ্রায় গিয়েছিলাম। আমি টানা 70 দিন ওই এলাকাতে ছিলাম। আমার এই পার্লামেন্ট শুরু হয়েছে 10 তারিখ, আমি 9 তারিখ ঢাকায় এসেছি পার্লামেন্টে যোগদান করার জন্য, পার্লামেন্টের বাজেট অধিবেশনে যোগদানের জন্য। আমি বলেছি যে সকলের প্রতি সম্মান রেখে কথাগুলো বলতে চাই। আমি খুব কাছে থেকে সামগ্রিক কর্মকাণ্ডের সাথে রিলেটেড ছিলাম। রিলেটেড থেকে কথাটা বলতেছি, বদি ভাই, আপনি সুশাসনের জন্য নাগরিক কর্তৃক দেশের হোল স্ট্রাকচার নিয়ে প্রচুর বিশ্লেষণ করেছেন, প্রচুর বক্তব্য রেখেছেন। আমি স্পষ্টতই বলি আর কি, আপনার সামগ্রিকভাবে যে ত্রাণ কর্মকাণ্ডের যে কাঠামোটা, সেখানে দলীয় প্রতিনিধিত্ব করার কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। একটা উপজেলা, ধরেন আমার কেন্দ্র উপজেলা, এখানে ইউনো মহোদয় সামগ্রিকভাবে ইনিশিয়েট করবেন, তার পার্ট হবে কে? উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের মেম্বাররা, এরা সকলেই কোনো না কোনো দল থেকে নির্বাচিত। অর্থাৎ ধরি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত, কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সেক্রেটারির এই টোটাল প্রক্রিয়াতে পার্ট হওয়ার কোনো সুযোগ নেই। এটা দীর্ঘদিন যাবত একটি প্রক্রিয়া চলে আসছে, যে প্রক্রিয়াটা ব্রিটিশ আমল থেকে চলছে। 19-20 হয়তো হয়েছে, কিন্তু আমি সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি এই প্রক্রিয়ায় পার্ট করব এমন কোনো সুযোগ নেই। ফলে স্থানীয় সরকার অত্যন্ত শক্তিশালী, সারা বাংলাদেশের ত্রাণ কর্মকাণ্ড যে পরিচালনা করছে আর কি। কথা বলবেন, আমার উপস্থাপক বলেছেন 100 জনের মতো চেয়ারম্যান মেম্বার দুর্নীতির দায়ে, অনিয়মের দায়ে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হয়েছে। যথার্থ কথা বলেছেন, একদম অ্যাকিউরেট কথা বলেছেন। আমি শুধু এই কথাটাকে টেনে নিয়ে বলবো, জনাব বদিউল আলম মজুমদার স্ট্যাটিস্টিক্স কি বলে? স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান, মানলে সবকিছু, না মানলে লাই, ড্যামলাই, স্ট্যাটিস্টিক্স, মিথ্যা, ডাহা মিথ্যা, সর্বৈবই মিথ্যা। কিন্তু আপনি বোধহয় পরিসংখ্যানের ছাত্র ছিলেন অসীম দা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। না, আমি সেটাই বলতেছি, আপনি ভালো জানবেন পরিসংখ্যান কি। যে এই পরিসংখ্যানকে আমি মেনে নিয়ে বলতে চাই কি, আপনার যে পার্সেন্টেজ, ইট ইজ মোর দ্যান 5000 ইউনিয়ন পরিষদ। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাথে মেম্বার কতজন আছে? তার মধ্যে যে 100 জন আপনি বলছেন সাসপেন্ডেড হয়েছে, সেই সংখ্যাটা কিন্তু ইট ইজ নট মোর দ্যান 1%। সো উই ক্যান অ্যাভয়েড ইট। এটা আমি আলোচনার টেবিলে নাও আসতে পারি। আমি খুশি হতাম যদি এটা 100% আমি পিওর করতে পারতাম। সেই ক্ষেত্রে যদি আলাল ভাইরা মাঠে ঠিক মতো কাজকর্ম করতো, তাহলে এখন 99% আছে, এটা 100% আমরা পিওর করতে পারবো। আমি আবারও বলছি, যে ত্রুটিটুকু আছে সেই ত্রুটিটুকুর পক্ষে কোনো মতে আমরা সারায় তোলার চেষ্টা করছি, এবং সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে, সাসপেন্ড হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কালো তালিকাভুক্ত হয়েছে, এগুলি করেছে। তারপর আমরা 100% যাওয়ার চেষ্টা করছি। কিন্তু যারা বরখাস্ত হয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের শুনানি কি হবে? হ্যাঁ, এটা চলছে তো, চলছে। কিন্তু বদি ভাই, বাংলাদেশের না সারা পৃথিবীতেই বলে যে সাবজেক্টিভ কন্ডিশন, অবজেক্টিভ কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্তটা নিতে হয়। আমরা বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আমার এই সিদ্ধান্তটা নিতে হবে। আমি আবারও বলি, আমাদের লোকাল গভর্নমেন্ট এই সামগ্রিকভাবে মোকাবেলাটা করছে, কিন্তু আপনার করোনা সারা পৃথিবীতে একটা অচেনা শব্দ, চিহ্নিত শত্রু। অনেক ধন্যবাদ। বদিউল আলম মজুমদার যদি একটু বলে যে ত্রাণ চুরির অনিয়ম নিয়ে প্রশ্নটি তুলেছেন অসীমদা, যে আমাদের হচ্ছে 65,000 যদি স্থানীয় সরকার প্রতিনিধি থাকে, সেখানে 103 জন, এটা পরিসংখ্যানেই ঠিক আসে না, খুবই অল্প, এবং এগুলো একেবারে ধরাও হয়েছে,
বরখাস্ত করা হয়েছে। হ্যাঁ, ধরা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। তো আমি মনে করি তারা ভিকটিম। এই যে যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা ভিকটিম। কিসের ভিকটিম তারা? এইরকম, এবং আমি 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 বলতেছি যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটাকে আমরা ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করেছি? এই যে কয়েক বছর আগে আমরা দলীয় ভিত্তিতে নির্বাচন শুরু করেছি, যার ফলে মনোনয়ন বাণিজ্য একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে। তারা অনেকে অনেক টাকা পয়সা দিয়ে কিংবা বিভিন্ন ভাবে ওই যে লবিং করে তারা হয়েছে, যার ফলে আমরা গবেষণা করে দেখিয়েছি যে এই প্রার্থীর মানে অবনতি ঘটেছে। যারা নির্বাচিত হয়েছে তারা ওই যে তাদের মানের অনেক ওই যে ধস নেমেছে যে আগের তুলনায়। তো এবং তাহলে তারা যখন এই টাকা পয়সা দিয়ে, এবং যে নির্বাচন হয়েছে সম্পূর্ণ বিতর্কিত নির্বাচন হয়েছে, সরকারি দলের মনোনয়ন পাওয়াই মানে নির্বাচিত হয়ে যাওয়া, তাহলে তো সঠিক ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসেন নাই, নির্বাচিত ওই দিন কোর্ট যদি বলি, এবং তাদের জনগণের তাদের প্রতি আস্থা নেই। তো তারা যে টাকা পয়সা দিয়ে অন্যায়ভাবে যেভাবে নির্বাচিত হয়ে এসছে, তো তাদের থেকে অন্যায় আচরণ আমরা আশা করতেই পারি। আর তাছাড়াও আপনারা যদি দেখেন এই যে স্থানীয় পর্যায়ে, এই উপজেলা পর্যায়ে যে দুর্নীতির এবং দলীয়করণের কাঠামো গড়ে উঠেছে, আমি বহু বছর থেকে এই মেম্বার চেয়ারম্যানদের সাথে কাজ করি এবং তাদের প্রতি আমি তাদের বন্ধু, এবং এই যে চক্রের, এই দুর্নীতি দুর্বৃত্তায়ন এবং দলীয়করণের চক্রের বাইরে এসে কেউ এই যে এই দায়িত্ব পালন করতে পারবে না। তাই 100 জন বরখাস্ত হয়েছে, এতে আমি আশ্চর্যিত হই নাই, আরো বেশি হওয়া উচিত ছিল। তো এরা ভিকটিম এই জন্য। মানে আপনি বলছেন আরো বেশি যদি তদারকি হতো, মনিটরিং হতো, বরখাস্তের সংখ্যা বাড়তে পারত। আমাদের অসীমটা বলেছেন যে স্থানীয় সরকারের মাধ্যমে হয়েছে, তো আমাদের কত 65 জন না কতজন সচিবরা কি করছেন? এটা সম্পূর্ণ স্থানীয় সরকার, এগুলো কি করছে স্থানীয় সরকারকে উপেক্ষা করে। অনেক ধন্যবাদ অসীমদা, আমি আপনার কাছে আসবো, আমি যাব কাজী ফিরোজ রশিদের কাছে, দেখবেন যে স্থানীয় সরকারের মাধ্যমে কিভাবে এটা অতি সহজে সমাধান করা গিয়েছে। এই পদ্ধতিটা তো মানে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিতে পারি। সচিবরা কি করছে, ডিসি মহোদয় কি করছে, ইউনো মহোদয় কি করছে, আলোচনাটা করা যাবে না তা না, কিন্তু আপনার হোল ইলেকশন সিস্টেম, লোকাল গভর্নমেন্টের দলীয় প্রতিনিধিত্ব, এগুলি আলোচনাটা আমরা তখন করি। অবশ্যই অসীমদা, অনেক ধন্যবাদ। আমি যাব একটু আমাদের মাননীয় সংসদ কাজী ফিরোজ রশিদ এমপি, তার আগে আমি একটা আমার ছোট্ট অভিজ্ঞতা বলতে চাই, এটা আমাদের ভালো লাগতে পারে। যে গতকাল যেটা হয়েছিল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের ফুলার রোডেই একজন 4র্থ শ্রেণীর কর্মচারী, তার বাড়ি হচ্ছে বরিশালের উজিরপুরের শিকারপুর, এবং খুবই প্রান্তিক পরিবারে, তাদের 3 ভাই হচ্ছে দিনমজুর থাকে। তো তাদের বাড়িটা জরাজীর্ণ হয়ে এই সময় একদম ভেঙে পড়েছে পুরো। তো সে আমার পরিচিত, সে আমাকে বলল, স্যার আমাকে কি 4 বান টিন দেওয়া যায়? তো এই কথাটা জেনে আমি মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী যিনি আছেন ডাক্তার এনামুর রহমান, তাকে আমি ফোন দিলাম, এনাম ভাই এরকম অবস্থা, আপনি কি একটু বরিশালের ডিসি কে বলে দিবেন কিনা? আপনারা শুনে খুব ভালো লাগবে। তিনি সঙ্গে সঙ্গে বরিশালের ডিসি কে বলে দিয়েছেন, SM রহমান বরিশালের ডিসি সাহেব তার ইউনো উজিরপুরের, তার নাম হচ্ছে প্রণতি বিশ্বাস, তাকে বলে দিয়েছেন, এবং প্রণতি বিশ্বাস চেয়ারম্যানকে নিয়ে সরেজমিনে দেখে এসে বলছে ত্রাণমন্ত্রীকে, তার যে অবস্থা শুধু 4 বান টিন দিয়ে স্যার হবে না, তার আসলে কি করতে হবে, পুরো বাড়ি বানিয়ে দিতে হবে। এবং আজকে আমাকে ত্রাণমন্ত্রী নিজে ফোন করে জানিয়েছেন, আমার মন ভরে গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প থেকে তার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, আগামী 1.5 মাসের মধ্যে সে তার বাড়িটা পেয়ে যাচ্ছে। সো এই যে ইতিবাচক খবরগুলো, এগুলো কিন্তু আমাদের খুব ইন্সপায়ার্ড করে, যে কাউকে বললে, হেল্প করলে। এবং অসীমদা জানেন, আমি কিন্তু তার কাছ থেকে নাম্বার নিয়েছি, এই নাম্বারগুলো নিয়েছি, এগুলো বলা দরকার কেন, যে এই ইন্সপায়ার করে আমাদের জিনিসগুলো। আপনার থেকেই করার কথা ছিল। কাজী ফিরোজ রশিদ যদি একটু বলেন আপনি। আমি একটা কথা বলি, বদলাল মজুমদার সাহেব বললেন যে আমাদের জনপ্রতিনিধি তৃণমূল থেকে যারা আসে, মেম্বার চেয়ারম্যান, তারা 10 মণ চাল 20 মণ চাল এইগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না। দেখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন PA, যার স্বামী ওখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসে কাজ করতো, তারা দুজনে একসাথে হয়ে প্রায় 500 কোটি টাকা নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। দুদক তাদের ধরতে পারে নাই, কারণ দুদকের ধরার কোনো নেই। কাউকে ধরতে হলে সরকারি কর্মচারীদের, বড় কর্তাদের অনুমতি লাগবে, এর আগে নাকি অ্যারেস্ট করা যাবে না। এরা এখন অস্ট্রেলিয়া চলে গেছে, আপনারা সবাই বড় বড় নিউজ করছেন। এবং তার একটা ফার্ম ছিল, সে এখানে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন মালামাল সাপ্লাই করত।
সেইখানে এতদিন পর্যন্ত তারা কিন্তু 1 বছর আগে বিদেশে চলে গেছে পালিয়ে। এতদিন পরে কিন্তু এই 14টা ফার্মকে যে ব্ল্যাকলিস্টেড করছে তার মধ্যে তার ওয়াইফের একটা, অর্থাৎ তাদের ব্যবসা ঠিকই চলতেছিল এখানে। আমি বদিউল মজুমদারে বলবো যে এইখানে একটু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে যান, আর চেয়ারম্যানের দিকে যান না। আমি তো বলছি ওরা ভিকটিম, এই যে এ তো শিকার, এই যে কোনো ব্যাপার না, এদের অনেক রকম প্রবলেম থাকে। একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যানকে ধরাই দেয়, একজন মেম্বার পিছিয়ে একজন মেম্বার থাকে, একজনে যে এক জায়গায় একটা করছে, ওই গোডাউন করছে স্কুল ভাড়া নিয়ে, সেক্ষেত্রে বলছে যে চাল ওখানে রাখছে, তারা ধরে দিচ্ছে। পরে দেখা গেল যে সে গত 5 বছর পর্যন্ত ওইখানেই চাল রাখে, সে অন্য কোথাও রাখে না, একটা পরিত্যক্ত স্কুল। যাই হোক, আমরা চাচ্ছি যে বড় দাগের যে, আজকে আমি দেখতেছিলাম একটা পত্রিকা কাগজ, যে আমাদের ব্যাংক থেকে কত কোটি টাকা যাচ্ছে। ব্যাংকের যারা মালিক তারা প্রথম তাদের যারা পেড আপ ক্যাপিটাল 50% নিতে পারবে লোন, অর্থাৎ আমি 100 কোটি টাকা দিয়ে মালিক হয়েছি, আমি 50 কোটি টাকা লোন নিতে পারবো। পরে বাংলাদেশ ব্যাংক দেখলো যে সব টাকা দিচ্ছে, বন্ধ করছে। এরপরে এই ব্যাংক থেকে ওই ব্যাংকে নেই, ওই ব্যাংক এই ব্যাংক থেকে দিচ্ছে। আবার দেখলাম যে দুজন ব্যবসায়ী শিকদার গ্রুপের, ফিরোজ ভাই, শিকদার গ্রুপের দুজন এমডির মাথায় আবার পিস্তল ঠেকিয়েছে। তারা আবার কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে চলে গেল, শিকদার গ্রুপের দুইজন এর মধ্যে চলে গেল। আমি একটু যোগ করতে পারি? থাইল্যান্ডে খালি ছেড়ে যায় নাই, আমি এই দেশের অনেক বড় বড় মানুষ, আপনি সরকারি কলেজ অস্ট্রেলিয়া গেছে, থাইল্যান্ডে চলে গেল, লন্ডন চলে গেছে, কেউ কেউ কানাডায় চলে গেছে। আচ্ছা, আমি একটু যুক্ত করতে পারি? আমরা তো এতিম, জনগণ তো এতিম হয়ে থাকলাম আমরা। ফিরোজ সাহেব আমার পুরানো বন্ধু, মোদি ভাই যদি বলেন, উনি যে বলছেন, এই যে আমাদের একজন সংসদ সদস্য পপুল, যে তিনি সংসদ অবমাননা করেছেন এবং সংসদের মর্যাদা এই তো হলো সংসদের মর্যাদা এবং সংসদ সদস্য। আমরা বুঝি না মোদি ভাই, কথাটা আরেকবার বলবেন, আমরা শুনতে পাইনি, সেটা নিশ্চিত। আমরা রিপিট করবেন, আমরা শুনতে পারি না। দুর্নীতি, তার যে তথ্য গোপন, কার এই যে পপুলের, এই যে আমাদের সেই কুয়েতে যিনি অ্যারেস্ট হলেন, এই যে কুয়েতে যিনি অ্যারেস্ট হলেন, তিনি তো সংসদের মর্যাদাহানি করেছেন এবং তার বিরুদ্ধে এই সংসদীয় কমিটি, যেটা স্পিকারের নেতৃত্বে প্রিভিলেজ কমিটি, তার বিরুদ্ধে সংসদ অবমাননা, সংসদের মর্যাদাহানি করা, এর জন্য ব্যবস্থা নেওয়া উচিত দ্রুততার সাথে। শুধু তাই না, আরো অনেক মাননীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং এই কমিটির উদ্দেশ্য হলো যে পরিচ্ছন্নভাবে সংসদ পরিচালিত হবে, পরিচ্ছন্ন ব্যক্তিদের নিয়ে সংসদ পরিচালিত হবে। তো আমাদের এই পর্যন্ত, এবং ওই যে খন্দকার দেলোয়ার হোসেনের ব্যাপারে তখন তদন্ত হয়েছিল, কিন্তু ওই যে কোটারি স্বার্থে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, ওটা দুদকে পাঠিয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এবং পক্ষান্তরে সংসদের ক্ষমতা আছে তাদেরকে বহিষ্কার করা। ভারতে একবার 8 জনকে বহিষ্কার করেছে পার্মানেন্টলি। এইরকম আমরা যদি ব্যবস্থা না নিই, এই যে আপনি মহাদুর্নীতির কথা বলছেন, আমরা কি নিতে পারি? বাংলাদেশে কি আইনগতভাবে নেওয়া যায়? প্রত্যক্ষপণ করেছেন, বহিষ্কার করা যায় কি? বাংলাদেশে করা যায়, বহিষ্কার করা যায়? জি, কোনটা? হ্যাঁ, অবশ্যই সংসদ সদস্যকে বহিষ্কার করার নিয়ম আছে। হ্যাঁ, অবশ্যই করা যায়। ফিরোজ ভাই যদি বলেন, আপনি তো অনেক সাহস করে অনেক কথা বলেন, এই যে পাপুলও এমপি, আপনিও এমপি, এই যে একসঙ্গে বসেন, আপনার কেমন লাগে? শোনেন, এমপি হতে হবে না, মাদক না, পাপুল তো এমপি, সে তো বসছে আপনার সঙ্গে, বসছে পার্লামেন্টে। পাচারকারী জি, জঘন্য অপরাধ করছে, সে তো সংসদের সমস্ত সদস্যদের অবমাননা করছে। তার আগে তো আবার মাননীয় বলতে হয়, আমাদের মাননীয় সংসদ সদস্য বলতে হয়। না, এখন মাননীয় তো হয়ে গেছে, আবার সংসদের আগে মহানও বলতে হয়, এর উপায় নাই তো আমাদের। একে ওখানে গ্রেফতার করছে, তার বউ কিন্তু সংসদ সদস্য। জি, মহান সংসদের মাননীয় সংসদ সদস্য তারা দুজনেই। তার দুজনকে এখন সংসদ থেকে বের করে দিতে হবে। আপনি কি প্রস্তাব দিবেন কিনা? এরপরে পার্লামেন্ট সেশনে আপনি প্রস্তাব দিবেন এটা? আমরা প্রস্তাব দিব। আমরা অনেক ধন্যবাদ যে পাবলিক মিডিয়াতে বলার জন্য আপনাকে, আমরা ফলো করব। ফিরোজ ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি এই সম্পর্কে অনেক রকম আর্গুমেন্ট আপনাদের দিতে পারবো, আমি এই নিয়ে অনেক লেখালেখি করি। তাহলে আপনি একটু পেপার যদি গুছিয়ে দেন, তাহলে কাজী ফিরোজ ভাইয়ের জন্য আর্গুমেন্ট তৈরি করতে সুবিধা হবে। অনেক ধন্যবাদ। আমরা যাব একটু আমাদের অধ্যাপক বেনজির আহমেদ, যদি একটু আপনি সব মিলিয়ে বলেন যে কোনো কিছুই তো মানা হচ্ছে না, বলেছে যে করোনার কারণে সময় যদি ভোট দেয় তাতে আর আমাদের কি ক্ষতি হবে, সর্বনাশ যা আবার হয়েই গেছে আসলে। না আসলে এটা তো আমি বেশি আলোচনা করতে চাচ্ছিলাম না, তারপরেও ধরেন এটা আসলে ওনাদের ইস্যুটাই মূল। তবে আমি এরকম ভাবে চিন্তা করি বিষয়টাকে, যে একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, এখানে পলিটিক্যাল কনসিডারেশন থাকতে পারে কোনো কোনো জায়গায়,
তারপরে হলো যে এটা একটা পাবলিক হেলথ ইস্যু, আমাদের বিশাল পাবলিক হেলথ ইস্যু এই করোনা ভাইরাস। তাহলে একটা রিস্ক বেনিফিট অ্যানালাইসিস করা যায় কিনা। আমার কথা হলো যে ধরুন যদি এখানে এটা এমন হতো যে নির্বাচন কমিশন একটা বিশেষজ্ঞ প্যানেল অফ পাবলিক হেলথ এক্সপার্টকে নিয়ে বসতো, বসে বগুড়া, যশোর বা যেখানে যেখানে নির্বাচন করতে হবে সেখানকার যে করোনা ভাইরাস সংক্রমণের অবস্থাটা এইটার উপর ভিত্তি করে তাদের মতামত নিত যে এখন যদি আমরা নির্বাচন করি তাহলে এখানে ঝুঁকি কতটুকু বেড়ে যাবে। সেই ঝুঁকিটা যদি অনেক বেশি হয়, যে যেটা নির্বাচনের করার চেয়েও বেশি দাম দিতে হবে, তাহলে ওনারা ওইভাবে সাজেশন দিতেন যে এইখানে নির্বাচনটা এখন না করা উচিত। এখন তো 14 তারিখে ঘোষণা দিয়ে ফেলছে, সময় তো আর নাই, হাতে গোনা না না কয়েকদিন। সেটা বলছি যে মানে আমি বলছি এরকম হলে ভালো হতো একটু, 9 দিন আছে সময়। তাহলে ধরেন ওনাদের পরামর্শটা পেলে তখন নির্বাচন কমিশন ওইভাবে তখন প্রয়োজনে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যরা এনারা যারা জানেন তারা যেগুলো পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাওয়া বা সুপ্রিম কোর্টের কাছে যাওয়া, তাহলে কিন্তু আমরা একটু সন্তুষ্ট হতাম এইভাবে যে আসলে যে সিদ্ধান্তটা নেওয়া হলো সেটা একটা রোগতাত্ত্বিক ব্যাপার বিশ্লেষণ করে সিদ্ধান্তটা নেওয়া হলো। মানে আমরা এবারে করোনায় দেখেছি যতগুলো সিদ্ধান্ত হলো সবগুলো গেছে স্রোতের মানে বিপক্ষে, অর্থাৎ যখন যেটা হওয়া উচিত জি তার বিপরীত। যেমন ধরেন মানে স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়, এখানে স্বাস্থ্য যারা এক্সপার্ট তাদের কথাগুলো শুনে গবেষণা শুনে নেওয়া উচিত ছিল, সেটা হয় না। যখন সংক্রমণ অনেক বাড়ছে তখন তো স্বাভাবিক কারণে ওই সময় লকডাউনটা উঠানোর কথা না, তো লকডাউনটা আরো 15 দিন কন্টিনিউ হতে পারতো, কিংবা ওই সময় ধরেন দোকান খুলে দেওয়ার কথা না, কিংবা ধরেন ওই সময় বাড়িতে যেতে দেওয়ার কথা না। কিন্তু আমরা দেখেছি যে কোনো সময় আমাদের পাবলিক হেলথ কনসিডারেশন করে যে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেটা হচ্ছে না। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে বলেছিলাম একদিন টক শোর ইয়াতে যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি অর্থনীতির কথা বলছেন, আপনি রপ্তানির কথা বলছেন, কিন্তু আপনার মুখ দিয়ে কিন্তু আমি জনস্বাস্থ্যের কথা শুনলাম, তাহলে কি জনস্বাস্থ্যটা আপনাদের কাছে একদম উপেক্ষিত? তা আমার এই সবগুলোতেই মনে হচ্ছে যে তিনি এখন লন্ডনে আছেন, অবশ্য চিকিৎসার জন্য গেছেন। না পরিকল্পনা মন্ত্রী, আচ্ছা মান্নান, মিস্টার মান্নান, আচ্ছা অর্থমন্ত্রী না, আচ্ছা জি পরিকল্পনা মন্ত্রী। তো উনি উত্তর দেননি ওইভাবে, উনি জীবন জীবিকার কথাটাই বেশি বলতেছিলাম। তো আমি বললাম যে দেখেন আলটিমেটলি কিন্তু দেখেন সারা বিশ্ব থমকে গেছে, যে উন্নয়নও থমকে গেছে স্বাস্থ্যের কারণে। কাজে স্বাস্থ্যকে আপনি অস্বীকার করে যদি আগায় যান তাহলে হয়তো এমন হবে যে আসলে আমরা সেই অর্থনৈতিক লাভ পাবো না, উল্টো ক্ষতিটার মাত্রাটা আরো বেশি হবে না। কিন্তু এর শেষ কোথায়? কোনো মডেলিং কি আপনাদের আছে যেটা আমরা হচ্ছে কার্ভটা স্পাইক হবে, তারপরে প্ল্যাটুতে যাবে, তারপরে সমতল হবে? সেই মডেলিংটা কোথায়, কবে নামবে? অবশ্যই আছে। প্রতিদিন তো বাড়ে। 500 থেকে 1000 জায়গায় আপনি সংক্রমণ নিয়ন্ত্রণ করেন, 500 থেকে 1000 একসাথে, যেটা আমরা রেড জোন বলছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটা করা উচিত, সেইটা তো করা হচ্ছে না। তাহলে কি আপনি যা চাইলেই এটা কি উইশ লিস্ট? নো, ইট ইজ নট উইশ লিস্ট। আমরা সত্যিকার যদি কিছু বাস্তবায়ন করি 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের দেশে এখনো করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব। আরো 3 থেকে 4 মাস। বদিউল আলম মজুমদার যদি একটু বলেন যে কেরালা মডেল আপনি বলেছিলেন 3টা সি এর কথা বলেছিলেন, যে কমিউনিকেশন, কোঅর্ডিনেশন এবং কমিউনিটি এনগেজমেন্ট, এটা মডেল হতে পারে, সেটা কি বাংলাদেশে এখনো সম্ভব কিনা? কমিউনিটি রেজিলিয়েন্ট, একটা রেজিলিয়েন্ট করোনা রেজিলিয়েন্ট কমিউনিটি করা সম্ভব কিনা? আপনি যেটা দিলেন যে এখন এই যে ঢাকার তুলনায় যে ঢাকার বাইরে সংক্রমণের সংখ্যা বেশি, কারণ সারা দেশে ছড়িয়ে গিয়েছে, কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে এবং প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লা এটা ছড়িয়ে পড়েছে। এখন ওই জায়গায় আমাকে ওটা কন্টেইন করতে হবে এবং মিটিগেট করতে হবে, এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে, এবং যেই চেতনার ভিত্তিতে স্থানীয় জনগণকে একত্রিত করতে হবে সেটা হলো ওই যে বঙ্গবন্ধুর সেই ডাক, সেই গ্রামে প্রতিবার গড়ে তুলতে হবে। আমার গ্রামে যদি একজন সংক্রান্ত হয়, একজন যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে সবার নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই প্রত্যেকের সুরক্ষা দেওয়া সবার সুরক্ষা নিশ্চিত করবে। এইরকম চেতনার ভিত্তিতে বিহেভিয়ার চেঞ্জ, এই যে আমরা রাজনৈতিক বিবেচনায়, অন্যান্য বিবেচনায় আমরা বিহেভিয়ার চেঞ্জ সহজ নয়,
এই বিহেভিয়ার চেঞ্জ করার জন্য আমাদের সচেতন করতে হবে। তো আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হলো এই যে করোনা এখন বিস্তার ঘটেছে, অতএব স্থানীয় পর্যায়ে কন্টেইন করতে হবে, স্থানীয় পর্যায়ে মিটিগেট করতে হবে। তাহলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রথম কাজটা করতে হবে যে তাদেরকে সচেতন করতে হবে। তো আমরা সচেতনের প্রায় 3টা W, যে ওয়াশ ইউর হ্যান্ডস সঠিকভাবে, ওয়াচ দ্য ডিস্টেন্স, এবং যে আরেকটা ওয়্যার মাস্ক, 3 Ws। এবং একই সাথে অনেক রকম অপপ্রচার হচ্ছে, দুর্ভাগ্যবশত সরকার এই ব্যাপারে খুব একটা এগিয়ে আসে নাই। যেমন ফিরোজ ভাই মুস্কি মুস্কি হাসতেছেন, আপনার 3CO নাই এখানে, 3W নাই, সব ভাই অনেকে বলে আলাল ভাই যদি একটু বলেন। আমি বদিউল আলম মজুমদার ভাইয়ের সঙ্গে, আপনি কি বিহেভিয়ার চেঞ্জের ছাত্র, আপনি এই যে 3C এবং 3W কি বাংলাদেশে সম্ভব কিনা? সম্ভব, কারণ আমরা তো তাদের কাছে সম্ভব ছিল, আমরা গোড়ায় গলদ না করে যদি, তারা আমাদেরকে বিশ্বাস করে না, গোড়ায় গলদ না করে যদি শুরু থেকেই জাতীয় পর্যায়ের অভিজ্ঞ এবং দেশপ্রেমিকতার নমুনা যারা দেখিয়েছে অতীতে, এদের সমন্বয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে তাদের পরামর্শ নেওয়া হতো, তাহলে সম্ভব ছিল। কারণ আপনি দেখেন এই যে আপনার কি বলে পূর্ব রাজাবাজারে যে লকডাউন, সর্বশেষ দিন গেছে যেদিন, পরশুদিন সর্বশেষ দিনও দেখা গেছে সেখানে শেষ দিনের পরীক্ষায় 18 জনের মধ্যে 11 জন শনাক্ত, অথচ লকডাউন তুলে নেওয়া হলো। ওয়ারিতে কি হচ্ছে আপনারা দেখছেন, বাস্তবতা হচ্ছে না। আর এই যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন যাই করা হোক না কেন, এই যে ভিআইপি দস্যুদের জন্য সেফ জোন, নিরাপদে চলে যাওয়া চার্টার ফ্লাইটে করে, করোনার কথা বলে চুপ করে ঘাপটি মেরে থাকা, সরকারের কাছ থেকে সুবিধা নেওয়া, দেখেও না দেখার ভান করা, এই যে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোনের সঙ্গে আরেকটা হচ্ছে ভিআইপি সেফ জোন, যারা চলে গেছেন বেগম পাড়ায়, এগুলো ঠেকাতে না পারলে কোন তত্ত্ব। এবং আপনি জানেন যে বড় বড় ফ্যাক্টরি, হাসপাতাল, বড় বড় কোম্পানি তারা কিন্তু শ্রমিক ছাঁটাই করছে, তারা শ্রমিক ছাঁটাই করছে এবং আপনাদের সবার উদ্দেশ্যে বছরের পর বছর তারা ইনকাম করেছে, কিন্তু এই সময় তার 4 মাসের শ্রমিকের দায়িত্ব তারা নিচ্ছে না, কর্মী কর্মচারীদের দায়িত্ব তারা নিচ্ছে না, এবং প্রণোদনা কিন্তু এইটা দেখার দায়িত্ব তারপরেও কিন্তু প্রণোদনা দিয়েছে সরকার, কিন্তু সেটাও তারা কাজে লাগাচ্ছেন না। আমি আপনাদেরকে, আপনি জানেন যে ঢাকা থেকে কয়েক লক্ষ মানুষ গ্রামে চলে গেছে বাসা ভাড়া দিতে না পেরে, তার কাজের সংস্থানে না থেকে। এই অশনি সংকেত কি আমরা মাথায় নিচ্ছি কিনা? না, সেটা তো আমরা নিচ্ছি। এবং এই সঙ্গে আপনাকে এই প্রসঙ্গের বাইরে একটা শোক সংবাদ আমি দেই, যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। উনি আমার প্রোগ্রামে অনেকবার আসছে, আমরা আরটিভির পক্ষ থেকে তার বিদায় কামনা করছি। ওনার স্ত্রীও আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন উনি, আমি জানি। জি জি জি, যে আমরা তার উনি কি করোনায় আক্রান্ত ছিলেন না অন্য কোনো রোগে মারা গেছেন? উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের জটিল রোগে দেশের বাইরেও চিকিৎসা করিয়েছেন, তারপরে দেশেই ছিলেন। সম্ভবত ইস্কাটনে তার বাসা ছিল, ওইখানেই। জি জি, কারি ফিরোজ রশিদ ভাই, আপনি যদি একটু বলেন। আসলে আমার কথাটা একটু শেষ করি। জি জি, বলেন আপনি, বলেন। করোনা রেজিলিয়েন্ট ভিলেজ, অর্থাৎ আমরা সবাইকে নিয়ে এই করোনাকে প্রতিহত করতে হবে স্থানীয়ভাবে। তো এই প্রথম হলো সচেতনতা সৃষ্টি করা, এবং যেরকম অপপ্রচার আছে বিরুদ্ধে মানুষকে সজাগ করা। নারী নির্যাতন, বাল্য বিবাহ এগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে মানুষকে এই যে সজাগ করা। এবং একই সাথে অনেকে সংক্রামিত হয়েছে কিংবা তারা সংক্রামিত হওয়ার ঝুঁকিতে আছে, তাদেরকে আইসোলেট করা কিংবা কোয়ারেন্টাইনে নিয়ে নেওয়ার সহায়তা করা, এবং তারা যাতে স্বাস্থ্যসেবা পেতে পারে এটা নিশ্চিত করা। আর তৃতীয়ত হলো যে যারা জীবন জীবিকা হারিয়েছে এবং যারা বিপন্ন, তাদের তালিকা করে যে কর্তৃপক্ষের কাছে দিয়ে তারা যাতে সরকারি প্রোটেকশন স্কিমে আসতে পারে, এবং একই সাথে যে স্থানীয়ভাবে অর্থকড়ি সংগ্রহ করে কমিউনিটি ফিলান্থ্রপির মাধ্যমে যে তাদেরকে সাময়িকভাবে সহায়তা করা। এই 3টা কাজ আমরা শুরু করেছি 1500 গ্রামে, এবং আমরা সুফল পাচ্ছি। মেম্বার চেয়ারম্যানদেরকে আমরা জড়িত করছি, আমরা পুরো গ্রামকে সংগঠিত করছি, তরুণরা সবাই মিলে একত্রিত হয়ে এটা করার চেষ্টা করছে। তো আমি ওই যে বেনজির ভাইয়ের সাথে একমত, এইভাবে যদি আমরা সারা দেশে আমরা প্রত্যেকটা গ্রামে এটা শুরু করতে পারি, আমরা কোনো না কোনো গ্রাম থেকে এসেছি, আমরা আমাদের গ্রামটার দায়িত্ব নিতে পারি, এবং অনেক লোকেই তাদেরকে যদি বোঝানো যায় তারা আসবে। এবং একই সাথে আমরা মহল্লাগুলোতে ছোট ছোট করে আমরা করে ওই লকডাউন করলে হবে না, লকডাউন করে সচেতন করতে হবে, তারপরে তাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে, তারপরে তাদের অন্যান্য প্রয়োজন মিটাতে হবে, এবং তারা যাতে ওই যে তাদের আচরণে যাতে পরিবর্তন হয়, বিহেভিয়ার চেঞ্জ হয়,
সেটাও নিশ্চিত করতে হবে। জি তো ওই মিস্টার মজুমদার কাজগুলো অনেক করতে ধন্যবাদ। হবে। ওই একটা কাজগুলো প্রশ্ন, না আমরা করলে জানি যে অর্থনৈতিক বাংলাদেশে লাভ বহু হবে না। লোক আছেন যারা হচ্ছে প্রচুর কালো টাকার মালিক, ভূমিদস্যু করে হাজার কোটি টাকা বানিয়েছেন, শেয়ার মার্কেট থেকে টাকা বানিয়েছেন। এরকম সংকটে তাদের টাকা পয়সাগুলো সুইস ব্যাংকে আমরা দেখলাম যে 60,000 কোটি টাকার মতো জমা থাকে। এগুলা কি ফেরত টেরত আনার কোনো সুযোগ আছে কিনা আসলে এরকম একটা সংকটের সময়ে? তাদের কতটা এগিয়ে আসতে আপনি দেখছেন? ফিলান্থ্রপির কথা আপনি বললেন। কেউ তো এগিয়ে আসে নাই। যে ভারতের প্রেমজি বহু বিরাট অঙ্কের দান করেছে এবং ভারতের অন্যান্য বিশিষ্টজনরাও দান করছে যারা যারা ধনাঢ্য। ভারতে আমরা দেখলাম শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে কারো কোটি কাছ টাকা থেকে তারা আমরা দান শুনিনি। করছে। তা আমাদের এরকম যারা ব্যবসায়ী তারা কেন এগিয়ে আসে না? ঘাটতিটা কোথায় এখানে? তারা দিচ্ছে অন্য জায়গায়, কোথায় অন্য দিচ্ছে? জায়গায় দিচ্ছে, অন্য জায়গায় দিচ্ছে, যেখানে দিলে তাদের টিকি স্পর্শ করা যাবে না, তারা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখবে। বাংলাদেশে প্রচুর আইন আছে, প্রচুর আইনের ব্যাখ্যা আছে, কিন্তু আইনের শাসন নাই। এখানে যদি মাছি বা পোকামাকড় যায় তাহলে সেটা ওই জালে আটকা পড়ে, আর যদি পাখি উড়ে যায় জাল ছিঁড়ে বের হয়ে যায়। পাখিদেরকে প্রশ্রয় দিয়ে 12 বছরে একটা গোষ্ঠীকে সুবিধা দিতে 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 সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 1 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত গত 10 বছরে বেড়েছে 221%। 221%। এটা পরিকল্পনা কমিশনের তথ্য আমি বলছি। আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে একটা গোষ্ঠীকে ধীরে 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 করা হয়েছে। 4 জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে প্রমোশন নিয়েছেন, সিনিয়র সচিব পর্যন্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। যত ব্যবস্থা সব নিম্ন মাপের, ছোট মাপের কর্মচারী কর্মকর্তারা তাদের মধ্যে। আর ওই কর্মকর্তা কর্মচারীরা যদি বড় কারো পাখার নিচে আশ্রয় নিতে পারেন, তিনিও নিরাপদে সেফ জোন দিয়ে চলে যাবেন। তারপরে আমরা টের পাবো যে হ্যাঁ এরা এত বড় আপনি যদি বলেন, আপনি তো একদম মাঠে থাকেন, নেত্রকোনায় 76 দিন ছিলেন, মাঠ কামড়ে পড়ে থাকেন, আপনি তো পালিয়ে যাওয়ার মানুষ না। এদের জন্য আপনার বক্তব্য কি থাকবে? এদেরকে কি করা যায়? শুনছিলাম আর কি, অবাক জি ফিরোজ ভাই মুস্কি মুস্কি হাসছে। এই জাহান্নামের আগুনে বসে তিনি পুষ্পের হাসি কিভাবে হাসেন সেই প্রশ্ন তাকে করা হবে। জি বলেন। ভাইয়ের কথা আর বদিউল আলম মজুমদার ভাইয়ের কথা একই সুরে কথা হচ্ছে, কিন্তু এটা কথা কাঙ্ক্ষিত হতে পারে না। আলাল ভাই দেশটা পরিচালনা করছেন, মাননীয় সংসদ সদস্য ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব, দায়িত্বটা নিয়ে কথা বলতে হবে। এখন বলতেছেন যেরকম ওষুধ ক্রয় দপ্তরে এটা সামরিক বাহিনীর হাতে দেওয়া দেওয়া দরকার আর কি। আপনি সবসময় বলছেন যে এটা দীর্ঘদিন যাবত এই প্রক্রিয়াটা করে আসছেন, এখন যেটা আপনি করেন না এটা আমার উপর কেন চাপাই দিতে চাইতেছেন? আমি চেষ্টা করি, অসুবিধা নাই। বদিউল ভাই এই সমালোচনাটা যাইতেই পারে। নির্বাচনী প্রক্রিয়ায় দেশের সর্বনষ্ট ঘটাইছেন আপনারা, হুন্ডা গুন্ডা ডান্ডা, নির্বাচন টান্ডা, হানা ভোট, মিডিয়া কত কিছু শিখাইছেন। ফিরোজ ভাইয়ের দল বলেছি আমাদের বহু ওই নিগ্রহের শিকার হয়েছে। দায়িত্বটা নিয়ে কথা বলতে হবে তো আলাল ভাই। আমরা একই জেনারেশনের মানুষ। আপনার ভিয়েতনাম, জাপান বা শ্রীলঙ্কা এগুলি দ্বীপ পরিবেষ্টিত দেশ না, চারিদিকের যে অবস্থাটা সবকিছু বলে এরা যাইতে পারছে। আমার কাছে মনে হয়েছে অধ্যাপক বেনজির ভাই বেশ বেশি হতাশ। আসলে বেনজির ভাই এরকম ভাবে হতাশ হওয়ার কোন সুযোগ আছে বলে মনে করি না। আপনি বলছিলেন লাখ লাখ মানুষ গ্রামে যাচ্ছে আবার শহরে আসছে, সেই লাখ লাখ মানুষ কিন্তু আক্রান্ত হয় নাই। ব্রাহ্মণবাড়িয়া জানা যায় লক্ষ লক্ষের উপস্থিতি, আমরাও থমকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ফলাফল কিন্তু তা বলে নাই। দেশের নীতি নির্ধারক এবং গার্মেন্টস এর নীতি নির্ধারকরা বসে কিছু বিধি প্রণয়ন করে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে বাঁচাতে গেলে এই সময় গার্মেন্টস গুলি খোলা দরকার, বিধি মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলবে, তাহলে অর্ডার গুলো আমি রাখতে পারবো, নাহলে গার্মেন্টস সব বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেখানে খোলার পরে 14 দিন যাওয়ার পরে এটা প্রমাণিত হয়েছে সবাই সবকিছু মেনে চলেছে, সিদ্ধান্তটা সঠিক ছিল। এবারে দ্বিমতের কোনো অবকাশ আছে আমি তো মনে করি না। তারপরেও সংকট নাই আমি তা বলবো না। গ্রামের মানুষ দেখেন, আমি বলছিলাম যে গ্রামে আমরা যখন বলেছি যে 9টা 4টা লকডাউন, গ্রামের মানুষ কিন্তু এটা মেনেছে। 9টা 5টা করেছে, এটা মেনেছে। বাজারটা বাজারের জায়গা থেকে সরিয়ে খেলার মাঠে এনে বাজারটা বসিয়েছে, এটা মেনেছে, শুনেছে। সবাই সবকিছু মানতেছে বিষয়টা তা না, সবাই সবকিছু মানার মতো জায়গার মধ্যে আনা যায় না। আপনারা বলতেছেন প্রাইভেট গাড়ি চালু করছে বড় লোকের জন্য, বাস চালু হয়েছে, বাসে তো প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না। মানে বাস্তবতার আলোকে সিদ্ধান্তগুলি না। আমরা মনেই করি যে আমাদের দিক থেকে যতগুলি, এই যে ধরুন লকডাউনের কমন টার্ম কি, আমি দিনমজুর এটা সেটা যত কথা বলেন, আমি গ্রামে থেকে দেখেছি সবচেয়ে বেশি এফেক্টেড কে, প্রথম এফেক্টেড হয়েছে নাপিতটা। ওর তো সেলুন বন্ধ না, বাড়িতেও তাকে কেউ নিতে চায় না, এই নাপিতের তার খুরের মধ্যে ব্লেডের মধ্যে কি আছে এই অজানা আশঙ্কায়।
তারপরে ক্ষতিগ্রস্ত হলো চায়ের স্টলের মালিকগুলি খুব উপজেলা লেভেলে ইউনিয়ন লেভেলে চায়ের স্টলের মালিকগুলি খুব বড় লোক না, এরা সারাদিনে চা বিস্কুট বিক্রি করে রাত্রেবেলা ক্যাশ বাক্সটা মেলায়, পরের দিনের জন্য 1 কেজি চাল কিনা পরে 200 টাকা বাঁচে, এটা হলে বাজার করে যায়। আমরা চায়ের স্টল গুলো সব বন্ধ করছি, চায়ের স্টলের টিভি গুলো বন্ধ করছি। সেই চায়ের স্টলের মালিককে বাঁচানোর জন্য আমার প্রোগ্রাম নিতে হয়েছে। এখন আপনি বলবেন এটা তো আপনার এলাকায়, শুধু সব জায়গায় তো হচ্ছে না। আমি সারা দেশকেই বলছি। এখন আপনার এলাকাতে হয়তো রিক্সাওয়ালা কম আছে, কিন্তু সেই রিক্সাওয়ালা মেইন রোডে চলে নাই, অলিতে গলিতে চলেছে। 10 টাকার ভাড়া সে 20 টাকা নিয়েছে। একটা সিএনজি অলিতে গলিতে খেপ পেরেছে, 50 টাকার জায়গায় সে 100 টাকা নিয়েছে। যে দেওয়ার সে দিয়েছে, নিয়েছে আর কি, সে ততটা সংকটে পড়ে নাই। কিন্তু সংকটগুলি আছে সরকারের দিক থেকে। রোজার প্রথম সপ্তাহে আমরা যেমন আপনার ইফতারের সামগ্রী দিয়েছি, আবার রোজার শেষ সপ্তাহে আমরা ঈদের কাপড় চোপড়ও দিয়েছি। আমাদের ভাটি অঞ্চলে, হাওর অঞ্চলে যে ধান হয়েছে, আপনার নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটের হাওর অঞ্চলে যে ধান হয়েছে, আগামী 1 বছর ধান না হলেও এখানকার মানুষ ভাত বেকারে মারা যাবে না। তাহলে সংকটটা কোথায়? সংকটটা হলো স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের সুবিধা অসুবিধাটা। সমস্যাটা কি? আমি যখন শুনি রাতের বেলা একটা ছেলে এসে দাঁড়াইছে নারায়ণগঞ্জ থেকে, সকালবেলা আমার পুলিশকে দাঁড়াইতেছে, সে বলে আমি এতদিন পরে গ্রামে আসলাম, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো না, একটু বাজারে যাব না, তাকে পুলিশ দিয়ে আটকে রাখতে হচ্ছে। তারপরে যখন এই বিষয়গুলি সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে, তখন পদ্ধতি নিয়েছে। 8ই মার্চ যখন করোনা শনাক্ত হয়েছে, তখন বাংলাদেশে ল্যাবরেটরির সংখ্যা 1টা। আজকে যখন দাঁড়িয়ে আমি কথা বলছি, তখন টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা 70টা। অনেক বেশি অগ্রগতি হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার হতদরিদ্র চেহারাটা নিয়ে আমরা কেউ দ্বিমত করছি না। আমাদেরকে বাজেট বাড়ায় আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি না, আমি সক্ষমতা বৃদ্ধির কথা বলছি। জি, অনেক ধন্যবাদ অসীম দা, চমৎকার বলবার জন্য। আমি একটু বেনজির ভাইয়ের কাছে যাব একটা মৌলিক প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার যে নাজুক ভঙ্গুর অবস্থা আমরা টের পেয়েছি, কিন্তু আমরা দেখেছি এখানে যারা এমপি আছেন, আমাদের অনেক মন্ত্রী থাকেন, বড় ব্যবসায়ী থাকেন, তারা সামান্য হাঁচি কাশি অসুখ হলেও তারা লন্ডনে চলে যান, তারা সিঙ্গাপুরে চলে যান, নান্তপক্ষে ইন্ডিয়ায় চলে যান। তারা নিজেরা যদি এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বাস না করেন, তাহলে কি তারা ঠিক করবেন? এটা আপনার কি মনে হয়? স্বাস্থ্য অধিদপ্তর উপলব্ধি হবে কিনা? আমি বলি যে ফিরোজ ভাই ঠিকই বলেছেন। তা আমি এটা প্রস্তাব করছি, মাননীয় তো এখানে বেশ কয়েকজন সংসদ সদস্য আছেন, হ্যাঁ, একটা যদি আইন প্রণয়ন করা হয়, যেমন ধরেন সরকারি কর্মকর্তারা যে যেখানে পোস্টিং, সেখানকার সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো মাননীয় এমপি মহোদয়রা যে যে কনস্টিটিউয়েন্সি থেকে পাস করেছেন, সেই কনস্টিটিউয়েন্সি যে হাসপাতাল অর্থাৎ উপজেলা হাসপাতাল, ওখানে চিকিৎসা নিতে হবে। এই দুটো জিনিস যদি মানে করা যায়, তাহলে যেটা দাঁড়াবে, আমি যে কারণে করছি, এটা কাউকে হেয় করার জন্য বা অন্য কোনো কারণে না। ধরেন আমরা যখন ছাত্র, তখন আমাদের বড় বড় প্রফেসরদের চিকিৎসা অপারেশন হতো। আমি রাজশাহী মেডিকেল কলেজে পাশ করা, ওই রাজশাহী মেডিকেল কলেজে খুব একজন নাম করা প্রফেসর, তার পিত্তথলির অপারেশন হলো, আমাদের ওখানে গোলাম মোল্লা চৌধুরী করলেন। তার মানে হলো ওখানকার স্বাস্থ্যের মানটা এই পরিমাণ ছিল, উনি কিন্তু এমআরসিপি করা, ডাবল এমআরসিপি করা, সেই তার অপারেশন কিন্তু ওখানে হলো। কিন্তু আমরা আজকে দেখলাম এক কলেজের প্রিন্সিপালকে কিন্তু আনা হচ্ছে চিকিৎসার জন্য ঢাকাতে, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আর ওখানে হচ্ছে না। এক্স্যাক্টলি। তো ঠিক একইভাবে আমাদের ডিজি, আমাদের স্বাস্থ্য ডিজি মহোদয়, উনি পর্যন্ত নিজের হাসপাতালে চিকিৎসা নেওয়ার আস্থা পেলেন না, উনি গেলেন সিএমএইচে। আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মারা গেলেন একটা বেসরকারি হাসপাতালে। এক্স্যাক্টলি। তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা? এটার কারণটা হলো বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটা বাণিজ্যিকরণ শুরু হয়েছে। সেই বাণিজ্যিকরণ হতে হতে আমাদের সরকারি যে হাসপাতালগুলো, এইটা হলো যে টিবি হলে যেরকম লাংসের অবস্থাটা হয়, অর্থাৎ লাংসটা পুরো খেয়ে ফেলে, আমাদের সরকারি হাসপাতালগুলোর ভিতরের অবস্থাটা তাই। এবং এখানে অব্যবস্থাপনা বাড়তে বাড়তে একটা ফ্রাঙ্কেস্টাইন হয়েছে, এটাকে আমি বলি অব্যবস্থাপনার ফ্রাঙ্কেস্টাইন। এবং সেই ফ্রাঙ্কেস্টাইনের হাতে আমাদের ডাক্তাররা পর্যন্ত মারা যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, হাসপাতালে যে আইসিইউ সাপোর্ট পাচ্ছে না, এই ধরনের। অনেক ধন্যবাদ বেনজির ভাই। আমরা শেষ পর্যায়ে আমি একটু কাজী ফিরোজ রশিদকে প্রশ্ন করব, এই যে যারা চিকিৎসার জন্য ভারতে, লন্ডনে, সিঙ্গাপুরে, সৌদি আরবে যেতেন, এখন করোনা এমনই ভয়ঙ্কর জিনিস, তারা লন্ডনেও চলে গেছে, সিঙ্গাপুরেও চলে গেছে, কানাডাও চলে গেছে। এখন কি আমাদের এমপি, মন্ত্রী, ব্যবসায়ীদের উপলব্ধি হবে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমরা ঠিক না করলে বাঁচার ভালো উপায় নাই?
ফিরোজ ভাই বলেন, উপলব্ধি হবে নাকি আগের মতোই চলবে আমাদের? আগের মতোই চলবে, এখানে কিছু হবে না, এটা চলে যাবে একসময়। করোনা যাদের ভাগ্য খারাপ মরে যাবে, যাদের ভাগ্য ভালো তারা বেঁচে যাবে, যার অবস্থা সেই অবস্থা হবে। আমাদের কোথাও ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, এটা হচ্ছে বড় আমাদের। বেনজি ভাই যথার্থ বলেছেন যে আজকে যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো, হাসপাতালগুলোকে যদি আমরা একটু আধুনিক করতে পারতাম, ভালো ডাক্তার ওখানে যদি পোস্টিং দিতে পারতাম, হবে না এই কারণে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবে তখন স্বাধীনতা চিকিৎসা পরিষদ, যখন আল্লাহ দল ক্ষমতা আসবে তখন এদের যন্ত্রণায় গোটা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। কয়টা জিনিস আপনাদের করতে হবে: এক, সাংবাদিকদের রাজনীতি করা যাবে না, কারণ তারা নিরপেক্ষ থাকবে। দুই, এই যে স্বাস্থ্য বিভাগ আছে এখানে ডাক্তারদের কোনো রাজনীতি করা চলবে না, কোনো দলের ড্যাব না, সচিব না, তারা তারা ডাক্তারি করবে। এখন আমাদের রুগীদের আগে চিন্তা করে যে আমি যে বিএনপি করি আমি কোন ডাক্তারকে যাব, ওই ডাক্তার তো আওয়ামী লীগ করে, অতএব বিএনপি ডাক্তার সে খুশি থাকে, আবার আওয়ামী লীগ ডাক্তার খুশি থাকে। ঝামেলা বাড়ছে, দেশটাই দুইটা ভাগ হয়ে গেছে। এখন ফিরোজ ভাই মোহাম্মদপুরে দেখলাম আওয়ামী ভাঙ্গারি লীগ, দেখলাম আওয়ামী ভাঙ্গারি লীগ আছে, আবার জাতীয়তাবাদী সাপুরে দল আছে। সাপ যে ধরে জাতীয়তাবাদী সাপুরে দল আর আওয়ামী ভাঙ্গারি লীগ, এইখানে গেছি আমরা। যে দেশের আকাল পরে যে যা পারে তাই সুবিধা করে দেয়, এইটা হচ্ছে রাজনৈতিক দেউলিয়াপনা। এত দল তো রাখার দরকার নাই। এখন দেখেন আমরা ইলেকশনের কথা বলতেছিলাম, ইলেকশন হবে 2টা সিটে। এখন হ্যাঁ, এটা ইলেকশন না হলে ভালো হইতো, কারণ এখানে হাইকোর্ট থেকে একটা স্টে নিয়ে করা যেত যে যখন ভালো হবে তখন ইলেকশন করা যাবে। কিন্তু 2টা সিটে কিন্তু আওয়ামী লীগ কিছু হচ্ছে না, কারণ আওয়ামী লীগ ওভারঅল মেজরিটি আছে। কিন্তু আমার প্রশ্ন সেখানে যে এই যে ইলেকশনের দিন যেভাবে গ্যাপ নিয়ে মানুষ যাইয়ে ভোট দিবে, বাজারে তো তার থেকে বেশি মেলা মিলতেছে প্রত্যেক দিন, সেইখানে আমরা কিন্তু কাউকে বাধা দিতে পারতেছি না। গোটা দেশে কিন্তু এটা ছড়িয়ে পড়ছে। ইটালি থেকে যখন আমাদের দেশে আসলো তখন যদি তারা একসাথে কিন্তু 6 লক্ষ ঢোকে নাই, পর্যায়ক্রমে তাদের যদি আমরা ওখানে রেখে যদি কোয়ারেন্টাইনে রেখে যদি 14 দিন রেখে বিদায় দিতে পারতাম তাহলে গ্রামে এইভাবে ছড়িয়ে যেত না। তারপরে বেনজি ভাই যথার্থ বলেছেন, সাধারণ ছুটি ঘোষণা হলো, সব বাড়িতে চলে গেল, যে কজন ভালো ছিল গ্রাম সয়লাভ করে দিয়ে আসছে, আবার তারা ঢাকা ফিরে আসছে। আমাদের এইগুলো গার্মেন্টস গুলো বলো যে আমরা বন্ধ করছি, কে বন্ধ করে? ফিরোজ ভাই এখন যখন কোরবানি ঈদ, এখন কি হবে? কোরবানি ঈদের সময় আবারও কি এরকম লক্ষ লক্ষ লোক যাবে এবং আসবে? এটার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? দেওয়া যায় ভাই, রাষ্ট্রীয় কোরবানি। এবার কোরবানিটা হোক সৌদি আরবের মতো, সব কোরবানি করবে সরকার। আমাদের 120 কোটি পশু আছে, ওখানে প্রায় 20 কোটি কেজি মাংস হবে, প্রত্যেকে 4 কেজি করে মাংস পাবে, আর 1 কেজি করে মাংস পাবে পার হেড। সরকার সব কোরবানি গুলো দেবে, যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবে, কিন্তু সকল মানুষকে 1 কেজি করে মাংস ভাগ করে দেওয়া। এটা কি মানবে? এটা কি মানবে মনে হয় আমাদের এখানে? অসম্ভব না, সৌদি আরবে তো হয়। ইতিমধ্যে কিন্তু হাটকাট নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। ব্যবস্থা নেয় তাহলে সম্ভব। জি ফিরোজ ভাই কি বলবেন, এটা কি সম্ভব কিনা ব্যবস্থাপনা? এইটা তো সৌদি আরব না, আমাদের দেশের মানুষ এত সজাগ। আপনি যারা জেগে আছে তাদের তো জাগানো যাবে না, এরা সব বুঝে, আমার থেকে বেশি বুঝে। জিজ্ঞেস করি যে দেখেন ওরা আপনাদের ব্যাপারে আপনারা সরি করেন, আমাদের কোনো ভয় নাই। আর যদি 2 জন হয় যেদিন গিয়ে আমার মৃত্যুর রুমে নিয়ে মরবো, আপনারা বড় বড় লোকটা তো বাঁচতে পারতেছেন না, এত টাকা পয়সা লিয়া, এত কিছু আধুনিক হাসপাতাল নিয়ে আমাদের নিয়ে চিন্তা করে লাভ নাই। গ্রামের মানুষ, আমরা তো গ্রামের সম্পর্ক, তো সবসময় তারা কিন্তু এই রুমটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখান থেকে নিষ্কৃতি কিভাবে পাবো? যেভাবে এখন ছড়িয়ে গেছে, আপনি যতবার যেখানে লকডাউন দেবেন আরো বাড়বে, কারণ যে কজন আছে ওই ঘর থেকে বাড়িতে পারবে না, এখন ঘরের সবাই ছড়াই পড়বে। লকডাউনে এটার কোনো সুরা হবে না। এখন আস্তে আস্তে মানুষ বাইরে আসবে, একসময় হয়তো থেমে যাবে, কিন্তু আমার মনে হয় না প্রথম থেকে যদি আমরা করতে পারতাম, সেটা সময় গেছে। অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড যদি বদিউল আলম মজুমদার বলেন, শেষ সময় 30 সেকেন্ড। আমরা মানুষ কথা শুনে না কেন? কারণ মানুষকে আমরা আস্থায় নেই। যেমন কেরালাতে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী প্রতিদিন তারা করেছে, ব্রিফিং করেছে এবং মানুষকে তথ্য দিয়েছে এবং মানুষকে আস্থা নিয়েছে। আমরা এটা করতে পারি না, আর আমরা এখন স্থানীয় পর্যায়ে
এটাকে মিটিগেট করতে হবে, স্থানীয় পর্যায়ে কন্টেইন করতে হবে। ইটস লেট বাট নট ইটস টু লেট। আমরা সারা দেশে এটা করতে হবে, শুধু লকডাউন করলে হবে না, লকডাউনের সাথে যে আনুষঙ্গিক কাজ, মানুষকে সচেতন করা, তারপরে আইসোলেশন করা, কোয়ারেন্টাইন করা এবং একই সাথে বিপন্ন মানুষকে সহায়তা করা। অনেক ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন আলালকে, বদিউল আলম মজুমদারকে, অসীম কুমার উকিল এমপিকে, আমাদের সঙ্গে কাজী ফিরোজ রশিদ এমপিকে এবং অধ্যাপক বেনজির আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবারও ফিরে আসব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.